আমি আর কিছু চাইছি না, একবেলা খাবার চাইছি, যেহেতু প্রায় দিন আমার উপোস থাকতে হইতো। পরীক্ষার 2 দিন আগে আমার সব বইনারি, আমাদের বাড়ির পাশে নদী আছে, ধলাই নদী, নদীতে নিয়ে ফেলে দিলেন। আপনার বাবা? আমার বাবা। ঠিক করতাম, এর মধ্যে আমার তারা বাইরে দিয়ে বন্ধ করেছে করিয়া, তারা কিন্তু কেরোসিন ডালছে, প্রথমে কেরোসিন ডালছে, ডালিয়ারি এক সাইডে কিন্তু আগুন আগুন লাগাইছে। কি বলেন? আপনি কিন্তু এগুলো গণমাধ্যমে বলতেছেন, লক্ষ লক্ষ মানুষ কিন্তু দেখবে। হ্যাঁ ঠিক আছে, শুনেন। এই দুটা শাড়ি কিভাবে জানি তাকে ঠাস করে বাইরে করছে, বাইরে করিয়া আমার যদি লাফালাফি মানে চিন্তা করস এইভাবে ধরছে, যদি লাফালাফি মানে চিন্তা থাকে এটা বাদ দিয়া দে, আনাইলে ফার দিয়ে দিন, এভাবে ধরতেছে এই ছুরিটা। কি হয়েছে, আপনারা যেদিকে যাইবা ওদিকে আমি যাইব, আমার এই বিপদের খানটারে খেউরে দিয়া দো আল্লাহ। আমি খালি মনে মনে শান্তি আর মানে দোয়া দূর যা আছে সব পড়তেছি। সব কিছুর মূলে তদন্ত করিয়া এসপি সার্জন আমার অনেক হেল্প করছেন। উনি কইছেন তোমার আমি সব ক্যামেরা দেখাই, দেখো ফুটেজ গিয়ে তারা চিনো কিনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, সবসময়ের জন্য শুভকামনা জানিয়ে শুরু করছি ব্র্যান্ডিং বাংলাদেশের আরো একটি এপিসোড। চলুন আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিন। নামটা কি আপনার? আমার নাম শাহানা আক্তার। শাহানা। আমার বয়স 30 বছর। এখন 30 বছর। জি। আপনার জন্ম জেলা? মৌলভীবাজার। আমরা ভাই বোন মোট 6 জন, 6 জনের মধ্যে বড় মেয়ে আমি। আচ্ছা। আমাদের বাবা কিন্তু দিনমজুর একজন ছিলেন। আমরা ভাই বোন 6 জনের লেখাপড়া খরচ বা ঘরের খরচগুলো মানে উনি সামলাতে পারতেন না। আমার বাবার কাছে আমি যখন খাতা কলম চাইতাম দিতেন, 5 থেকে 6 দিন সময় লাগতো। আমার দাদার কোনো সম্পত্তি বা কোনো কিছু ছিল না, জমি জমা কিছু ছিল না? কিছু ছিল না। আমি দেখতাম অনেক সময় অনেক মেয়েরা কলেজ ড্রেস পরে, স্কুল ড্রেস পরে স্কুলে যায়, কলেজে যায়, ওগুলো। কিন্তু আমিও মাদ্রাসাতে ভর্তি হয়েছি, কিন্তু ক্লাস 5 শেষ পর্যন্ত 7 পর্যন্ত পড়ার পর বাবা আমার নিষেধ করলেন যে তোমার মাদ্রাসায় যাওয়ার দরকার নেই, তুমি বাড়িতে থাকো, বাড়ির কাজকর্ম করো। কিন্তু আমি খুব কান্নাকাটি করি যে না, আমি লেখাপড়া করবো। আমি দেখছি অনেক মেয়েরা কলেজে যায়, বাস চড়ে যায় কলেজে, আমার খুব ইচ্ছা যে আমি বাস চড়ে কলেজে যাব। ওকে। কিন্তু আমার বাবারে বুঝাইতে পারি না। আমার বাবা বলেন দেখেন বাড়িতে আরো অনেক আমার ছেলে মেয়ে আছে বা অনেক বাতিজা ওরা আছে, ওরা তো লেখাপড়া করতেছে না। তো তোমার দরকার কি লেখাপড়া? তোমার দরকার কি, তোমার তো দরকার নেই। আমার বয়স যখন 10 বছর তখন আমার মার ব্লাড ক্যান্সার হয়েছিল। আমি যদিও রান্না বান্না ঠিক মতো করতে পারি না, তবুও করতে হইতো। মানে আপনার মানে করতে বাধ্য ছিলেন যেহেতু পরিবারের বড় মেয়ে। ছিলাম। তাছাড়া আমি মানে মক্তবে যাইতাম, আমার ভাই বোনকে নিয়ে মক্তবে যাইতাম, সেখান থেকে এসে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, আবার ওই কাপড় চোপড় পরিয়ে আমি আবার ভাই বোনকে নিয়ে মাদ্রাসা যাইতাম, সেখান থেকে এসে আবার বিকালে রান্না বান্না করতাম, বাড়ির সব কাজ করতাম। এভাবে কিন্তু আমার এলাকার সবাই আমার দেখতেন যে এই মেয়েটা তো সবসময় কাজ করে, তাহলে লেখাপড়ার রেজাল্ট কিভাবে ভালো করে। তো পড়তেন কখন আপনি তখন? অনেক দিন মানে ফজরে আজান হইতো, কোন দিকে রাজ্যে আমি সেটা জানতাম না। আমি কোনোদিনও 1 ফুটও ঘুমাইতাম না। এই ছোটবেলাতেই? এই ছোটবেলাতেই। অনেকদিন আমার বাবা বলতেন, ঘুম থেকে উঠে দেখতেন ফজর আজান হইতেছে, আমি বই পড়তেছি। রাতে 1টা 2টা বাজে বাবা তো অনেক রাত করে আর বাজার নিয়ে আসতেন, ওগুলো রান্না বান্না করে রাতে রাখতাম। যেহেতু রাতে রাখতাম অনেক দিন 2টা বাজে, কিন্তু আমি তো আবার আমার সাথে আরো একটা ছেলে আছে, ওর সাথে আমি কম্পিটিশন করে পড়তাম। 6 মাসিক পরীক্ষা যেটা আছে এইটাতে যদি 1 নম্বর হয় তাহলে আমার কিন্তু 1 নম্বর হইতে হইব। আপনাকে কেউ কখনো এই কম্পিটিশনের জন্য বলছে যে তোমাকে কিন্তু ফার্স্ট হইতে হবে, তোমাকে কিন্তু ভালো করে লেখা? না বলে না, এটা আমার মনের মধ্যে একটাইও নিজে নিজে এগুলা? নিজে বার্ষিক পরীক্ষা সে 90 পাইলো, মার্ক 90 পাইলো, আমি কেন 80 পাবো? বই তো একই। এগুলো আপনার সব নিজে নিজে উপলব্ধি? নিজে বই তো একই, ফোরা তো একই, তাহলে সে 90 পাইলো, আমি কেন 80 পাইলাম? এই যে বললাম আমি 11 বছর বয়সে কারি হয়েছি, এ বয়সে কিন্তু অনেকে আরবি শিক্ষা সিপারা পড়তে পারেনি। কারি বলতে কি বোঝায় এটা? কারি বলতে দারুল কিরাতে কায়দা, সিপারা, কোরআন শরীফ, আউয়াল, সানি, সালিস, রাবে, খামিস, সাদিস, এগুলো পড়ার পরে ফুলতলি সাহেব কিবলা আছে না, ওনাখানে গিয়া মানে পরীক্ষা দিয়া পাস করলে ওনাকে কারি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, নিয়োগ দেওয়া হয়। উনি শিক্ষক হিসাবে দারুল কিরাতে মসজিদ দিয়া ফুলতলি ট্রাস্ট আছে না, ওখানে পড়াইতে পারেন। তো আপনার তো এগুলো একাডেমিক পড়াশোনা না। মাদ্রাসায় যখন আপনি পড়তেছিলেন তখন কি আপনি কারি হওয়ার জন্য পড়তেছিলেন? তা তো না। এটা তো আলাদা। রমজান মাসের বিষয়টা। রমজান মাসের বিষয়টা আমি মক্তবে পড়েছি। মক্তবে যখন আমার বয়স 4 বছর তখন আমি কোরআন শরীফ শেষ পড়া, মানে কোরআন শরীফ আমি খতম দিয়েছি। না সেটা ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কথা হচ্ছে যে আপনি
মাদ্রাসায় আপনি পড়তেছিলেন, এটা কি পড়াশোনা? আবার এটা কি আলিয়া মাদ্রাসা? হ্যাঁ, আলিয়া মাদ্রাসা। আচ্ছা। আমি মক্তব্য পড়তাম প্লাস আলিয়া মাদ্রাসা ক্লাস 7 পর্যন্ত পড়ার প্রতি আমার জীবনে একটা বিভ্রান্তি, বাবাই বারবার নিষেধ ওটা করতেন। ক্লাস 7 পর্যন্ত ছিল, আর পাশাপাশি আপনি কারিও পড়তেছিলেন জি নাকি কারিয়ের সাথেই ছিল? জি না, এর সাথে না, আলাদা? পাশাপাশি ওই মাদ্রাসায়ও কিন্তু পাশাপাশি শুধু দারুমক্রিয়াতে পড়া হইতো এটা। তো আপনার রমজান মাসে এটা। কারি, আচ্ছা, শুধু রমজান মাসে? হ্যাঁ। তো ওই কারিতে আপনি গেলেন কিভাবে? আপনার নিজের ইচ্ছাতেই? নিজের ইচ্ছাতেই। আশেপাশে যে অনেকজন যাইতো, দেখা আমি দেখি আপনিও কান্নাকাটি গেছেন? করে যাইতাম, কিন্তু হুজুরটা কিন্তু অনেক মায়া করতেন, যারা লেখাপড়ায় ভালো হ্যাঁ। ওদেরকে একটু দিতেন, কইতেন যে এই মেয়েটা ভালো আছে। আমার অনেক সময় বাবার এটাকে নিয়ে বুঝাইয়া দিতেন, হুজুর এই লেখাপড়া করতে চাই, তোমার সমস্যা কি? বাপ বলতে জানা দরকার নেই পড়াশোনা করার। গল্পের শুরুতেই বলে রাখছি, গল্পটা কেবল শুরু। আমি জানি আমার এই অনুষ্ঠানগুলো গ্রাম বাংলার আপামর জনসাধারণ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের কাছে এটা পৌঁছায়, দেশ বিদেশ থেকে শুরু করে সমস্ত জায়গাতে। আজকের এই গল্পটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। যারা মনে করেন যে অর্থই হচ্ছে সমস্যা, বাবা মায়ের সাপোর্ট সমস্যা, বাবা চায়নি তো আমার 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 জীবনে উন্নতি হয়নি, বিশেষ করে নিজের জীবনের উন্নতির জন্য বা উন্নতি বাধাপ্রাপ্ত হলে যারা পরিস্থিতি কিংবা অন্যকে দায়ী করেন, তারা আজকের এই গল্পটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমি সেটা মানিয়ে নিতে পারিনি। আমি অনেক সময় বাড়ির সাইডে একটা কৃষি ক্ষেত ছিল, সেখানে বসে বসে কান্নাকাটি করতাম। আমার পাশে কিন্তু আরও জন আমার মানে অনেক সিনিয়র ছিল, উনি বলতো যে এই তুই এখানে কান্নাকাটি কেন করছিস? আমি বললাম দেখেন তো আমার মানে পড়তে দেয় না বাবাই, মাদ্রাসা যাইতে দেয় না, আমি কি করবো? তো সে ব্যক্তি গিয়ে আমার মানে উজুরের কাছে গিয়ে বলতো যে এভাবে কান্নাকাটি করতেছে শাহানা, সে পড়তে চায়। তো উজুর কিন্তু আমার তখন আমি ক্লাস 8-এ, উজুর কিন্তু আমার এক সেট বই দিতেন। এরপরে বলতেন তোমার বাবা যখন বই দিতে পারে না, সমস্যা নাই, আমি বই দিব। অনেক সময় আমি মাদ্রাসার যে ঘর ঝাড়ু দেওয়া থেকে ধরিয়া শুরু করে অনেক কাজও করতাম। উজুরের কাছে আমি চাইতাম যে আমার খাতা কলমগুলো দেন, উজুর দিতেন। নবম শ্রেণীতে যখন আমি ভর্তি হব তখন ফর্ম ফিল আপের টাকাটা নাই, ফর্ম ফিল আপের টাকা নাই। তারপরেও মানে হুজুর শুনছেন আমার সমস্যাটা, হুজুর বলছেন যে ঠিক আছে আমি তোমার ফর্ম ফিল আপের টাকা দেবো। বললাম জি না হুজুর, আমার ফর্ম ফিল আপের টাকা দেওয়ার দরকার নাই, আমার ছোটো ভাই ক্লাস 5-এ পড়ে, তার কোনো বইও নাই বা খাতা কলমও নাই, আর ফর্ম ফিল আপের টাকাটাও দিতে পারছে না। আমি এই বছর পরীক্ষা দিব না, আমার বাইরে দিয়ে দেন, আমার ছোটো ভাই সে মানে 5-এর পরীক্ষা দেখ, যেহেতু আমি 8 পর্যন্ত পড়ছি, না হয় আমি 4 বছর পড়বো। এইভাবে কিন্তু 1 বছর আমার কিন্তু গ্যাপ হইল। ওকে। আমার ভাই কিন্তু যায় না পরীক্ষাতে, আমার বাদ দিলে আমি যাইনি, সে তো আর বুঝে না। কিন্তু আমি অনেক সময় আমার অনেকটা খিদা নিয়ে আমি মাদ্রাসা যাইতাম চোখের পানি মুছে মুছে, অনেক সময় কাজ করতাম, কাজ করিয়া মানে হাতের যে ময়লাটুকু ছিল এইগুলো মাদ্রাসার পুকুরের মধ্যে গিয়ে ধুইতাম, আমি সময় পাইতাম না। যেহেতু আমার ঘরে কাজ করতে হইতো, বাইরে কাজ করতে হইতো। আমি বুঝি নাই, হাতের ময়লা বলতে? হাতের ময়লা বলতে কাজ করতে করতে তো আমার ক্লাসের টাইম হইয়া যাইতেছে মাদ্রাসায়। হ্যাঁ। মা তো গড় অসুস্থ, হ্যাঁ, মা যেহেতু গড় অসুস্থ, ক্যান্সারের পেশেন্ট। হ্যাঁ, মার বাপ গেছে কাজে। বাপ কাজে গেছে। হ্যাঁ, তো আপনি হাতের মানে ঘরের কাজ করতেন, রান্না বান্না সমস্ত কিছু সামলাতেন, হাত ময়লা হতো, তারপরে কি করতেন? এই ময়লাটা অবস্থায় বুরকা টানি টানি ফরি, আমি তো মাদ্রাসা পড়তাম, বুরকা টানি টানি নিয়ে অর্ধেক রাস্তা গিয়া বুরকা পড়তাম, ফরিয়ে গিয়া এই মাদ্রাসার পুকুরের মধ্যে হুজুরের সাবানটা দিয়ে আর ধুয়ে গিয়ে ক্লাসে ঢুকতাম। মানে এভাবে আমার প্রতিদিন দেরি হইতো। মানে বিষয়টা হচ্ছে ওনার হাত ধুতে গেলে দেরি হবে, উনি রাস্তাতে হাঁটতে হাঁটতে বোরকা পড়তেছে, প্লাস হাতটা ধুচ্ছে হচ্ছে মাদ্রাসায় গিয়ে পুকুরের মধ্যে হাত ধুয়ে তারপরে ক্লাসে ঢুকতেছে। বাইরে ভাত না দেওয়ার কারণে সে পরীক্ষা যায় না। ভাত না দেওয়ার কারণে মানে করে ভাত ছিল না, ওই জন্য সে পরীক্ষা দিবে না, পরীক্ষা দিবে না। কিন্তু আমি বললাম দেখ ভাই, আমি তো অনেকটা পরীক্ষা দিছি, কতদিন না খাইয়া আছি, কিন্তু আমি তো কারোর কাছে গিয়া বলি না। আমি অনেকদিন আমার মানে পরীক্ষার মধ্যে পেটে ব্যথা করতো, মাথায় ব্যথা করতো, অনেকদিন আমি অজ্ঞান হয়েছি, তবুও আমি পরীক্ষা বাদ দিইনি, এরকম বুঝাইলাম বাইরে। কেউ জিজ্ঞেস করে নাই যে তোমার কি সমস্যা? আপনার আশেপাশের লোকজন জানতো যে এই মেয়েটা এরকম না খেয়ে? সবাই জানেন, অনেকে মানে কতদিন খেয়ে কয়দিন দিবে, অনেকদিন মানে আমার আশেপাশে যে আমার চাচা চাচি আছেন দূর সম্পর্কে, ওরাও কিন্তু অনেক সময় দিতেন, কিন্তু আমি লজ্জা পাইতাম, আমি সবার কাছে গিয়ে কিছু বলতাম না। তবে আরেকটি কথা, যখন আমি 8-এ পড়ি তখন বাবার এই অবস্থা দেখে আমি একটা টিউশনে করাইতাম দূর সম্পর্কে এক চাচি প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে। আমি ওনার কাছে আমার লজ্জা না ভাবিয়া আমি ওনার কাছে গিয়ে বললাম যে চাচি আম্মা, আমার একটা কাজ যদি আপনি করতা তাহলে কিন্তু আমার অনেক ভালো হইতো, যেহেতু আমার ছোটো ভাই বোনেরা ক্লাস 3-4-এ পড়ে, আমি ওরা একটু আমি লেখাপড়া যতটুকু পারি আমি একটু তারা শিখাইয়া দিলাম না। আর লজ্জার বিষয় নাই, আমারে মানে প্রতিদিন সকালে এক বেলার খাবারটা দিবা, আর খাওয়া কলমের একটু টাকা পয়সা দিবা, যাতে ওটা দিয়ে আমি আমার ভাই বোনে লেখাপড়া করতে পারি। এটাই হচ্ছে আপনার টিউশনের মজুরি? টিউশনি মজুরি। আমি আর কিছু চাইছি না, একবেলা খাবার চাইছি, যেহেতু প্রায় দিন আমার উপোস থাকতে হইতো। আচ্ছা। এর পরের বছর আমার ফর্ম ফিল আপ করলাম ক্লাস 9-এর। আরবি শিক্ষা দিতাম, সেখানে তো তেমন টাকা দেওয়া হইতো না, একজনের 20 টাকা করে হইলে 15 জনরে পড়াইতাম। আচ্ছা।
এভাবে বেশ কিছু টাকা 20 পাইতাম। টাকা করে 15 জনকে পড়ায়া আপনি এই টাকা জমিয়ে হ্যাঁ ফর্ম ফিল আপে টাকা জমিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ফর্ম ফিল আপের টাকা জমিয়েছি কত সালের গল্প? কত সালে এসএসসি দিয়েছেন আপনি? আমি 2007-এ। এই 2007 সালে, জি। মানে 12-13 বছর আগে। জি, আমি যখন পড়তে যাইতাম সন্ধ্যার সময়, অনেক সময় ঘরের মধ্যে কেরোসিন থাকতো না, কারণ তখন আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না, কেরোসিন থাকতো না। অনেকদিন পরীক্ষা দিতাম, সকালে ফরি সকালে মানে অপেক্ষা করতাম যে কখন ফজর হবে, কখন একটু আলো আসবে, আমি পড়বো, পরীক্ষা দিব। রাতে অনেক কান্নাকাটি করতাম, আল্লাহ একটু যদি আলো পাইতাম তাহলে হয়তো মানে ফরিয়া গিয়ে পরীক্ষাটা দিতে পারতাম। কেরোসিনও ছিল না ঘরের মধ্যে। কেরোসিনও থাকতো না। 2007 সালের গল্প, আজ থেকে মাত্র 13-14 বছর আগের গল্প, এক যুগ আগের গল্প। এখনো হয়তো কোনো কোনো ঘরে এরকম আছে যে ঘরে কেরোসিনের জন্য সূর্যের আলো কখন উঠবে তখন সেটার জন্য অপেক্ষা করতে হয়। ফ্যাক্ট এটা না, ফ্যাক্ট হলো যে এই অবস্থায় জন্মেও মানুষের জন্য উদাহরণ হওয়া যায়। আমরা সেদিকে আগাচ্ছি। হ্যাঁ, তারপর পরীক্ষার 2 মাস আগে আমার বাবা স্ট্রোক করলেন, ব্রেন স্ট্রোক যেটা বলে। তখন তো এটা বুঝতাম না কি এসএসসি বললেন। পরীক্ষার আগে, এসএসসি পরীক্ষার আগে ব্রেন স্ট্রোক করলেন। করার পর উনি কিন্তু আমার বাবার সাইডে দিয়ে আমরা যে ছেলে মেয়ে গেলে মানে উনি সহ্য করতে পারতেন না, হাতের ধারে যেটা পাইতেন সেটা দিয়ে আঘাত করতেন। পরীক্ষার 2 দিন আগে বাবার তো মাথা ঠিক নাই, আমার সব বই নিয়ে আমাদের বাড়ির পাশে নদী আছে, ধলাই নদী, নদীতে নিয়ে ফেলে দিলেন আপনার বাবা। আমার বাবা। সব বই আমি মাটিতে পড়ে কান্নাকাটি শুরু করছি। আমার আর মাত্র 2 দিন বাকি, আমি ফাইনাল পরীক্ষা দিব এসএসসির। মাটিতে পড়ে কান্নাকাটি শুরু করছি। আমার দুই সম্পর্কে আমার ফাঁসের বাড়ি চাচা দেখছেন, দেখে গেড়ি দৌড়ে গিয়ে যতটা পারেন তাবাই তো মানে পানিতে কি তুলছেন, আহা, এগুলো নদীতেই তুলছেন। প্রথম সাবজেক্টে আমার ইংলিশ পরীক্ষা ছিল, ইংলিশ বইটাও নাই, কোনোটাও নাই, 2-1টা মাঝে মধ্যে ফিসটা পাওয়া গেছে। ইস। তো তারপর কি করলেন? পরীক্ষা দিলেন কিভাবে? পরীক্ষা হুজুর ওদিন রাত্রেই আমার একসেট বই দিছে। মানুষ তো টিউশনি পড়ে, আপনি টিউশনি করতেন মানে প্রাইভেট পড়তেন কোথাও? না, প্রাইভেট তো দূরের কথা, আমার খাতা কলম বই ছিল না। এসএসসি রেজাল্ট কি আসে আপনার? 3.92। 3.92 আউট অফ 5। জি। তারপর এখন তো আমার খুব আগ্রহ, আমি ইন্টারে ভর্তি হব, খুব আগ্রহ। আমার তো সম্পূর্ণ নিষেধ গর্তনে বাহির হওয়া। আমার পাশে একজন এলাকার সর্দার হিসাবে জানি, হিন্দু বাবু রাখেন, ওনারে আমি দাদা দাদা বলে ডাকতাম। দাদা বলতাম, দাদা আমারে কিছু টাকা দাও, যেভাবে হোক আমি টিউশনি করি, আমি টাকাটা দিব। হুম, কিন্তু দাদা কইলা না এখন নাই, কয়েকদিন পরে আসিস। তো আমি গেলাম কয়েকদিন পরে, গিয়েও উনি না করলেন। তারপর এর মধ্যে ও মাদ্রাসার অধ্যক্ষ হুজুর যিনি, উনি আমার কইলেন যে মাদ্রাসার সাইটে একটা কেজি স্কুল আছে, এখানে একটা কেজি স্কুল আছে, তুমি এই কেজি স্কুলে যাও, এখানে যা পারো মানে শিক্ষকতা করো, আমি শুনছি ওরা 700 টাকা তোমাকে দিবে। আচ্ছা। আমার মনের মধ্যে একটা মানে আশ্বাস পাইলাম বা একটা শান্তি পাইলাম আর কি। হুম, ওখানে পড়াতেন আপনি, এই টাকা দিয়ে আপনি নিজে পড়তেন? জি। আচ্ছা। আর টিউশনিও করতাম, কিন্তু এগুলো আমি বাদ দিইনি। তখন তখন তো উনি আমার ভর্তি হওয়ার সুযোগ আর মাত্র 3 দিন। আমি অনেকের কাছে গেলাম, আমি 2000 টাকার জন্য, কেউ আমার টাকা দেয় না। তুই কিভাবে দিবে, তোর বাবা তো 1 টাকা বর্তমান রুজি করে না, ঘরে বিছানায় আছে, তুই কিভাবে টাকা দিবে? অনেকে টাকা দিতে চায় না। আচ্ছা, আপনাদের এই খাওয়া দাওয়ার আসতো কোত্থেকে? এই যে আপনারা বাবা বিছানায় পড়া, মা বিছানায় পড়া। ওদের টিউশনি করতাম, এখান থেকে যতটুকু পারি, কোনোদিন 1 কেজি আটা আনতাম আমি, কোনোদিন 2 কেজি চাল আনতাম, আমার ছোট ভাইরা। কিন্তু এগুলি আমাদের খাবার হইতো না, কিছু করার নাই। তখন চোখের অনেক সময় কান্নাকাটি করতাম। আমার মা এবং আমি, আমরা খাবারটা আমরা ছোট ভাই বোনকে দিয়ে দিতাম অনেক দিন। ইন্টারে যখন ভর্তি হইমু তখন তো আমার খুব একটা শখ যে না আমি বাস করে কলেজে যাইমু বা আমি পড়মু, আটিয়া যাই আর যেভাবে যাই। তো আমি সঞ্চয় করতে পারি না, আমি কিভাবে ভর্তি হইব? এভাবে কিন্তু আর একটা বছর আমার কেটে গেল আমার জীবন থেকে। মানে আপনি ভর্তি হতে পারলেন না? দিতে পারলাম না। কি বলেন? ভর্তি দিতে পারছি না। আমি অনেকের কাছে আমি টাকার জন্য গেছি, পারি না। এরপরের বছর গিয়ে হইলাম, দাদা তোমার বাড়ি যত কাজ আছে আমি সব কাজ করে দিমু, তুমি আমি ফ্রেম 2টা টিউশনি করতাম, আমি টিউশন যা পারি আমি মানে সঞ্চয় জমাই করি করি তোমার আমি দিমু, তুমি আমার 2000 টাকা দাও দাদা। ফায়ে ধরে খান্না হাটে করছি, ফরে দিছেন। পরের বছর ভর্তি হইলাম ইন্টারে। ও একটা বছর টিউশনি করে চাকরি করে সংসার চালাইছে, পারে নাই, মানে 2000 টাকা জমাইতে পারে নাই। মানে দারিদ্রতার লেভেলটা আপনি চিন্তা করছেন? তারপর এই দাদা আপনার পাশের বাড়িরই ছিল? পাশের বাড়ি বলতে 5-6 বাড়ি। উনি একটু অবস্থা সম্পন্ন ছিলেন? উনি একটু অবস্থা ভালো ছিল, ওনার আচ্ছা অবস্থা। আচ্ছা, তো উনি দিল আপনাকে টাকা? হ্যাঁ দিল। আমি তো ওনার বাড়ি কাজও করতাম।
কি কাজ করতেন? ওদের অনেক সময় বাসনগুলো ধুয়ে দিতাম, ঘর ঝাড়ু দিয়ে দিতাম, বিছানা ঠিক করে দিতাম। উনি কিন্তু আবার হিন্দু মানুষ, ওনার আবার ফাঁক ঘরে আমার যেতে দিতেন না, আমি ওনার সব কাজ করে দিতাম। এই কাজ করে যে কিন্তু- পয়সাটা দিত, কিন্তু আমি আবার এক কথা বলতাম যে দাদা দেখো, আমি শুধু টাকার জন্য বা আমার পরিবারের দিকে তাকাইয়া আমি কাজ করতেছি, এ কথাটা কাউকে বলবেন না। ওনাকে বলতেন যে কোথাও যেন না বলে। হ্যাঁ, কারণ আমার সাথে যারা আছে ওরা তো আমার নিয়ে হাসি মজা করবে যে সে কাজ করে। তার মানে আমি যদি বলি ভাবে যে মানুষের বাসায় কাজ করে আপনি 2,000 টাকা জমিয়েছেন শুধুমাত্র আপনার এই ইন্টারে ভর্তি হওয়ার জন্য। ভর্তি হওয়ার জন্য ভর্তি হইলাম। এখন তো আর একটা চিন্তা, বই কিনবো কিভাবে? সেখানে তো আমার পরিচিত কেউ নাই, ছিল মাত্র 13টা বই, 13টা বই মাত্র 3টা বই ছিল, আর বাকিগুলো সব খাতাতে নোট করতাম। আচ্ছা, নোট করে করে পরীক্ষা দিছি, আলিম পাস করলাম। আলিম পাস করার পর ইন্টারমিডিয়েট পাস করলেন আপনি? জি, ইন্টারমিডিয়েট, ওইটা একবারই পাস করছেন? জি। ডিগ্রিতে ভর্তি হই, ভর্তি হওয়ার পর আমি আর পড়তে পারি না। বাই ক্লাস 5 পাস করছিল, সে বাই আর ক্লাস 7 পর্যন্ত পরে আর পড়তে পারে না। তখন মানে ফ্যামিলির দায়িত্ব নেওয়ার জন্য তারে মানে বিদেশে আমরা ডুবাইয়ে পাঠাই, আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ধার দূর করে আমরা বিদেশে পাঠাই। তখন বাই তো গেছে, এদিকে আমি টিউশনও করতেছি, কেজি স্কুলে পড়াইতেছি। তো আমি মোটামুটি এখন বাইর ইনকাম, আমার ইনকামে আমরা পরিবার চলতেছে। তখন বাই বলে যে সমাজের মানুষ অনেক কথাবার্তা বলে, তুমি ফ্যামিলির বড়, তোমার আইএ পাস করছো, এখন তোমার বিয়ের দরকার। আমার মায়ের কাছে কথাবার্তা বলে, আমার মা যখন এমন কথাবার্তা, আমি কথাগুলো শুনিও শুনি না, রাগান্বিত ভাই কথা বলে। তো মানুষের যখন মন্দ কথা হয় তখন অনেক ভালো লাগে। তুমি যে কলেজ করো কি, আর কলেজও যাইতে কিতা, এগুলো বন্ধ করো। কি করবো, আমার খুব ইচ্ছা ছিল যে আমি ডিগ্রি পাস করি, কমপক্ষে তো আমি একটা চাকরি পাইবো, মানে একটু চাকরি বাকরি করে নিজের অবস্থান পরিবর্তন করতে পারবো, বা আমার পরিবারের সবাই আমি একটু সাপোর্ট দিতে পারবো। ততদিনে আমি কেজি স্কুলে যখন মাস্টারি করতাম, তখন এদিন ওদিন বাবার যে অবস্থা, অসুস্থতা, বাসায় সাহায্যের জন্য এদিন আমার মাকে নিয়ে এদিন চেয়ারম্যানের কাছে গেলাম যে হয়তো উনি সাহায্য করবেন, আর প্লাস আমার যদি কোনো কিছু কাজও দিতে পারেন, হয়তো অফিসে অনেক কিছু আছে। তো এ বিষয়ে আলাপ করতে করতে আসলে চেয়ারম্যানে উঠা হইলা যে তুমি কি কম্পিউটার কাজ করতে পারো? আমি বললাম যে টুকটাক পারি। এটা কি বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে। আচ্ছা, মানে টুকটাক পারি। আমি তখন যে ঠিক আছে, এখানে তথ্য সেবা কেন্দ্রে কম্পিউটার দেওয়া হবে, তুমি কালকে থেকে আসো। তবে আমি দেখলাম যে বাঙ্গাসুরে একটা কম্পিউটার 4 দিন থেকে আমাকে দিলেন। আপনি ওখানে গেলেন? হ্যাঁ, গেছি। আপনি কম্পিউটার কিছু জানতেন ওই সময়টাতে? টুকটাক জানতাম। ও যেন আমি কলেজে পড়তাম, তখন আমি কলেজের সাইডে একটা দোকান ছিল, ভাই খাচ্ছেন। প্রায় সময় আমি দেখতাম যে উনি কাজ করে, পাশে দাঁড়িয়ে দেখতাম কাজ করে। আমি বললাম ভাই, আপনার দোকানে এখন কেউ নাই, আমাকে একটু শিখাইবেন? এভাবে কিন্তু 4-5 দিন ও ভাইটা মনে হয় ওনার মনের মধ্যে মায়া ছিল, আমার শিখাইছে। তো ফ্রি আমার তো টাকা দেওয়ার কোন সামর্থ্য নাই। 5-6 দিন আমি মানে। তো আপনি চেয়ারম্যানকে জিজ্ঞেস করলেন না যে আমি যে এখানে বসবো কাজ করবো, এতে আমার লাভ কি? না, উনি বলছেন যে এখানে টুকটাক কাজ করো, এখানে মাননীয় প্রধানমন্ত্রী এটা আমরা প্রোগ্রামে দেখছি যে তোমাদের তথ্য সেবা কেন্দ্রে দেওয়া হবে, তোমরা কম্পিউটার দেওয়া হবে, ওখানে জনগণের জন্য সেবার জন্য অনেক কাজ দেওয়া হইবে। মানে এই কথাটা চেয়ারম্যান আমার বলতেছেন। আচ্ছা, বলাতে আমার আসা যাওয়া, কিন্তু আসা যাওয়া করতে মানে আপনি জানেন না যে এখানে কি হবে, মানে ফিউচারটা কি দাঁড়াবে? কিছু আমি জানি না। আমি জানি শুধু একটা কম্পিউটার দেওয়া হবে, জনগণের সেবা হবে, কিন্তু সেবাটা কি? তখন তো আসা যাওয়া করতাম, মানুষও আসে না, কাজটা কি তাও বুঝি না। কিন্তু আমাদের ভাড়া দিয়ে মানে বাড়িতে আই, মানে 10টা টাকাও নাই। এভাবে অনেক দিন আসা যাওয়া করি। একদিন মানে দরজারা হয়ে আমি চেয়ারম্যানের কাছে আবার গেলাম, গিয়ে বললাম যে এখানে কোনো মানুষও আসে না, কোনো কাজও নাই, আমি কি করবো? প্রতিদিন বসে বসে যাওয়ার সময় তো আমার কাছে ভাড়াও থাকে না। পরে কইলা যে ঠিক আছে, তুমি অফিসে যা কাজ আছে হাতের লেখা, ওগুলো তুমি সেক্রেটারি সাহেবরে তুমি একটু লিখে দিও। ওগুলো লিখে দেওয়ার পরে ওনারা কিন্তু আরো 30-40 টাকা আমাকে দিতেন। এখান থেকে আমার মনে হইলো যে আজকে 30-40 টাকা দিন, আগামীতে আরো একটু বাড়িয়ে দিবেন, কাজ বেশি করবো। এভাবে মানে আমারও আগ্রহ বাড়তে থাকে। তখন আমার কম্পিউটারও কিন্তু জন্ম নিবন্ধন আগে কিন্তু হাতে লেখা হইতো, নাগরিক সার্টিফিকেট, বিভিন্ন প্রত্যয়ন, এগুলো কিন্তু অনেকটাই আমার হাতের লেখা। অনেকটা ভলিউম বই আছে, মোড়া বই, যেগুলো সেক্রেটারির সাথে আমি লিখে দিতাম। আচ্ছা, তখন 2009 সালের সেপ্টেম্বর মাস ছিল। 2009 সালের সেপ্টেম্বর মাস, মানে 2009 সালের শেষের দিকে। হ্যাঁ, তখন তো তথ্য সেবা শুধু নামটাই জানতাম, কাজটা কি সেটাও জানতাম না। ডিগ্রিতে ততদিন আপনি ভর্তিও হয়েছেন, কিন্তু আপনি ক্লাস করতে পারেন না নাকি? ক্লাস করতে পারিনি। আচ্ছা,
আবার চাপও দিচ্ছে যে বিয়ে শাদী করে ফেলো। জি, চেয়ারম্যান আমার আশা সেটাই দিচ্ছেন যে এই তথ্য সেবা আদিন সরকারি হবে, অনেক কিছু সরকারে দিবে, মানে এই আশাটা উনি প্রতিদিন আমার দেন। আমি যখন কয়েকদিন পর পর গিয়া বলি যে এখানে কোনো কাজ নাই, আমি কি করবো, আমার তো ঘর চলে না, আমি আটকে যাইতে হয়, ভাড়া থাকে না, উনি কিন্তু আশ্বাস দেন আমারই। তারপরে উনি বললেন তোমার তো সার্টিফিকেট নাই, তোমার সার্টিফিকেটের ব্যবস্থা করতে হইব। তখন বিসিসি কম্পিউটার মৌলভীবাজারে ভর্তি হয়েছি, ঠিক ভর্তি টাকাটা কিন্তু চেয়ারম্যানই দিচ্ছেন। আচ্ছা, মানে কম্পিউটার শেখার জন্য আপনার একটা সার্টিফিকেট লাগবে যে আপনি কম্পিউটার পারেন। উনি 500 টাকা দিচ্ছেন, আমি আর 700 টাকা ফুরিয়ে 1200 টাকা দিয়ে দিছি ভর্তির জন্য। ওরা আরো টাকা চাইছে, আমি বলছি ঠিক আছে আমি আর কিছুদিন পরে দিব। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, মাইক্রোসফট এক্সেস, প্রেজেন্টেশন, এগুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এগুলো বেসিক জিনিস, যেগুলো তারপর এগুলো এরপরে দাফে দাফে আরো শিখছি। আনসার বিডিপির আমি সদস্য ছিলাম, গ্রামে গিয়া যে শিখাইতো 11 দিনের কোর্সটা, সেটাতে আমি মানে ট্রেনিং নিছি। এরপরে আনসার বিডিপির মাধ্যমে সিলেট আহালিয়াতে। গ্রামে গিয়ে শেখাইতো বলতে কি কম্পিউটার গ্রামে গিয়ে শেখায় না, তাহলে আনসার বিডিপি 11 দিনের যেটা এটা কোর্স ছিল, আনসার বিডিপি সদস্য যেটা, তো এনারা কি গ্রামে যায়, গ্রামে গিয়ে সেখানে গ্রামে গিয়ে একটা বাড়িতে মানে 30 জন 35 জনকে একসাথে শিখাইতো, মানে আনসার বিডিপি থেকে। এটা আগে ছিল। ওকে, ওখানে আপনি শিখেছেন, মানে হাতের কাছে যা পেয়েছে সবগুলোরই সদ্ব্যবহার করেছে। এটা হয়তো কারো কারোর জন্য কিছুই না, কিন্তু ওনার জন্য এটা অনেক বড় কিছু ছিল। তারপরে তখন আরো কিছু কাজ আমি করতে পারলাম, যেমন বাড়িতে বাড়িতে গিয়া মানুষের জন্ম নিবন্ধন যে করতে হয় বা করা প্রয়োজন, সেটা আমি বুঝাইতে লাগলাম। এরপরে বিভিন্ন প্রত্যয়নপত্র লাগতো, অনেকের মানে সার্টিফিকেটের প্রত্যয়ন যেটা সচিব দিতেন, সেটা এটা কি আপনি তথ্য সেবা থেকেই করতেছেন? কম্পিউটার দিয়ে টাইপ করে দিতাম, নাকি নিজে নিজে করতেছেন? না, এগুলো সচিব কিন্তু আমার বলে দিতেন, আমি মানে কম্পিউটার দিয়ে টাইপ করে দিতাম। টাইপ করে দিলে ওরা কিন্তু 30 টাকা করে দিত। আচ্ছা, তো প্রতিদিন আমার 10 থেকে 12 জন যদি হয়, 30 টাকা 40 টাকা করে হইলে কিন্তু 300 400 500 উপরেও যায় টাকা। এটা প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন। আচ্ছা, 2012 পর থেকে। আচ্ছা, এর আগ পর্যন্ত 40 টাকা 100 টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। আচ্ছা, 2012 সাল থেকে আপনি মোটামুটি ট্রেনিং করার পরে তথ্য সেবা কেন্দ্রে গিয়ে আপনি এই কাজগুলো করতেছেন এবং জনগণের কাছ থেকে একটা সার্ভিসও আপনি নিচ্ছেন। এই যে জনগণের কাছ থেকে সার্ভিসটা আপনি নিচ্ছেন, এটা কি সরকার অনুমোদিত? হ্যাঁ, সরকার অনুমোদিত। মানে তথ্য সেবার নামটাও দেওয়া হয়েছে, নির্দিষ্ট একটা ফি নেওয়া যাবে, নির্দিষ্ট। আচ্ছা, তারপর দেওয়া যাবে। 2013 সালে বিদেশগামীদের জন্য মালয়েশিয়া এন্ট্রি করা হইতো, ডাটা এন্ট্রি অনলাইনে। তখন কিন্তু আমি বেশ ভালো একটা আয় করছি। তখন প্রতিজনের কাছ থেকে আমরা 250 টাকা নিতাম একটা আবেদনে। তাদের পাসপোর্ট এবং তারা আইডি কার্ড যেগুলো আছে ওগুলো অনলাইনে ডাটা এন্ট্রি করতাম, দেওয়ার পরে মানে তারা লটারির মাধ্যমে মালয়েশিয়ার দেওয়া হবে, ভিসা দেওয়া হবে। তো আমি সেখানে প্রায় দিনে রাতে 3 দিনে প্রায় 600 জনের কাজ করছি। 3 দিনে 600 জনের কাজ করছেন আপনি? অনলাইনে ডাটা এন্ট্রি করছি। আমি ঘুমাই নাই, এই রাতেও আমি 1 মিনিটও ঘুমাই নাই, কারণ 3 দিন মাত্র সময় আমাদের, এত 3 দিন 3 রাত। এটা একটু ডিসিশনটা সিটি গেছিল যে এটা তো উদ্যোক্তা করবে, মানে তথ্য সেবার উদ্যোক্তা যে আছে সে করবে। আচ্ছা, সে এই কাজটা করে। পার ফর্মে আপনি কত টাকা করে পেতেন? 250 টাকা করে রাখতাম। এখানে আপনি কত পেতেন? এখানে আমি 120 টাকা করে পেতাম। 120 টাকা করে পেলে কতগুলো পূরণ করেছেন 3 দিনে? 600। মানে 3 দিনে 72,000 টাকা ইনকাম হয়েছে। 72,000 টাকা। এটা তো আপনার জীবনে, আপনার জন্য জীবনের মানে সবচেয়ে বড় আনন্দের দিন। আনন্দের সাথে যেমন আমি আসছি তেমন আমি খাচ্ছি, যে এই টাকাটার জন্য আমি অনেক কষ্ট করতাম, না খাইয়ে থাকতাম, দিতাম। আজকে আমি আমার ভাই বোন মা বাবা সবারে দামি দামি কাপড় কিনে দিব, সব কিছু কিনে দিব। মানে এদিনকে আমি অনেক ভালো ভালো খাবারও করে নিয়ে গেছি, এত আনন্দ। তখন আপনার বিয়ে শাদী হয় নাই? বিয়ে শাদী হয় নাই। ঘরে মানে 1 বস্তা চাউল নিলাম একসাথে, 1 বস্তা চাউল নিলাম। আমার মা এখন এত টাকা কিভাবে পাইলে? আমি বললাম মা কাজ করছি, দেখছো না তুমি, রাতে বসে সে কাজ করছি। এই 1 বস্তা চাল দেখে বলতেছে যে এত টাকা কোথা থেকে পাইলে? কোথা থেকে পাইলে? আর খাবার চোপড় নিছি এগুলো দেখিয়া, মানে সেখান থেকে মানে এই যে কাজগুলো করছি বা একসাথে এত টাকা পাইছি, সেখান থেকে ডিজিটাল সেন্টারের বাইরে আমি আর কোনো চাকরি থাকলেও মানে আমি এতটা আগ্রহ থাকতাম না। মানে যা করব ডিজিটাল সেন্টারেই, ডিজিটাল সেন্টারে করব। এটার নাম ছিল ডিজিটাল সেন্টার, আগে ছিল তথ্য সেবা কেন্দ্র। বরফক্কর লোকজন হয়তো দেখছে, দেখার পরে মানে তারা খুব আগ্রহ আমাকে বিয়ে করবে। ওরা কিন্তু আমার দাদা, আমার নানা, আমার মামারে খুঁজিয়ে মানে খুব মানে একটা মধুর ব্যবহার ওরা, কিন্তু আমি তো কিছু জানি না। আপনি কিছু জানেন না? আমি এসব কিছু জানি না। ওরা পরে আমার শেষ পর্যন্ত আমার দাদা এটা বুঝাইলেন, দেখো এরকম ছেলে কিন্তু আমরা আর পাইতাম না, এরকম ছেলে আর পাবো না। কিন্তু ওরা কিভাবে যেন এতটা বুঝাইলো আমি সেটাও জানি না। এক পরিস্থিতিতে কিন্তু তারা যেভাবে হোক, আমার যেহেতু দাদা নানা এদের বিরুদ্ধে আমি কথা বলতে পারি না, এরা আমার মুরব্বী। আর আমি তো মাদ্রাসায় পড়ছি, আমার তো লজ্জা অনেক বেশি, আমি তো বিয়ে শাদী বিষয়।
এটা বলা সম্ভব নয়। না, সম্ভব আমি ছিল কোনো না। ছেলের দিকেও তাকাইতাম না, যে আমি মাদ্রাসা থেকে ঘর থেকে বোরকা পরিয়া মাদ্রাসা যাইতাম, সেখান থেকে এসে মানে মুখটা খুলতাম, কোনো ছেলের দিকে তাকাইতাম না। তখন মানে একটাই আমার মধ্যে কাজ করতো, কোনো ছেলের দিকে তাকাইলে হয়তো কবিরা গুনাহ হবে। হুম আর তো বিয়ে সম্বন্ধ কথাবার্তা, এটা বলা সম্ভব না। হুম রাইট, তারপর কি করলেন আপনি? আমার ফকরেরাও রাজি, এরাও রাজি। তখনও কিন্তু, এদিনও কিন্তু আমি অফিসে, আপনি জানেন না কি হচ্ছে? আমি জানি না, কিন্তু আমার মা বলতেছেন যে আজকে একটু সকাল আসবি, আচ্ছা, আজকে একটু সকাল আসবি, মেহমান আইবো বাসায়, তুই রান্না করতে হইব। ওকে। এদিন কিন্তু 2টার দিকে আমি আসি, আইসে দিকে আমার ঘরে এত মানুষ। পরে তারা আমার কি হলো, একটা শাড়ি পরাইয়া নিল, আমার মা আর আমার চাচাতো ঘরের বোন একটা ছিল, সে আমার সাজাই সুজাইয়া দিয়ে তাদের কাছে নিয়ে গেল। তারা দেখলো, তারা হইলো আলহামদুলিল্লাহ, এতটুকু আমি জানি। এতটুকু আমি জানি, এর 15 দিন পরে বিয়ে। ওকে। আচ্ছা, তো এর মাঝখানে আপনার কোনো কথাবার্তা কিচ্ছু নাই? আমার কোনো কথাবার্তা নাই, আমি কি কথা বলবো? আপনিও আলহামদুলিল্লাহ বলে ফেললেন, যাক ঠিক আছে, যা হয়েছে জীবনে হয়ে যাক। আমার তো রাগ বেশি আমার ভাইয়ের উপরে। হুম আমার ভাই আমার এত জোর খানে করে, তুমি যদি রাজি হও না, কোনো সময় দেখবা আমার বিদেশ থেকে মরা লাশ আসছে, ও, এভাবে কথাবার্তা শেষ পর্যন্ত বলতেছে। বিয়েতে রাজি হইলাম। আপনি বিয়ের আগে জানতেন ছেলে সম্পর্কে তেমন কিছু? আমি কিছু জানতাম না। জিজ্ঞেস করেননি আপনি? না, শুধু আমি এতটুকু জানি তাদের বাড়ি কোথায়, ঘর কোথায়, আমার দাদারে জিজ্ঞেসছিলাম। তারা যখন আলাপ করছে, তখন আমি একটু শুনছি। না, আপনাকে এসে বলেন নাই যে এই ছেলেটা এরকম করে বা এরকম অবস্থা, তুমি রাজি কিনা তার কেউ সাথে? আমার জিজ্ঞেস না, করে আমাদের ধর্মে কিন্তু আপনি যদি যেহেতু আপনি ধর্ম অনুসারে একজন আমার মানুষ, বাচ্চারা তো মানে শিক্ষিত না, তারা তো আর বুঝে না। যেহেতু অনুষ্ঠানটা অনেকেই দেখবে সে কারণেই বলছি যে আমাদের ধর্মেও কিন্তু এটা একটা নিয়ম আছে যে নিয়ম আপনি আছে। কিন্তু আপনার মানে যাকেই বিয়ে দেন, কন্যাকে বিয়ে দিলে কন্যাকে আপনার ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করতে হবে যে আমি যেই প্রস্তাবটা নিয়ে এসেছি সেই ছেলে এটা করে, এটা এটা এটা, তুমি রাজি কিনা। তার কাছ থেকে অনুমতি নিতে হবে, অনুমতি ছাড়া কিন্তু আপনি এটা করতে পারবেন না, নিয়ম নাই। যদিও আমরা আসলে অনেক জিনিসই না বুঝে প্র্যাকটিস করি। যাই হোক, তারপর কি হলো? তো টাকা পয়সা খরচ করিয়া আমারে বিয়ে দেওয়ার কি দরকার ছিল? এই টাকা পয়সাটা দিলে হয়তো আমি ভালো কোনো পজিশনে লেখাপড়া করতাম, কিন্তু আমি সে কথাটা আমার বাইরে বুঝাইতে পারি না। পয়েন্ট, খুবই 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 গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা আমাদের সামাজিক মানে প্রতিবন্ধত্ব আমি বলবো। এটা শুধু আপনার ভাইয়ের সমস্যা না, আমাদের অনেক ভাইয়েরই সমস্যা এই সমাজে। যাই হোক, বলেন তারপর। 10-12 দিন যাইতে না যাইতে শুনি আমার যে স্বামী, সে বেকার, সে কোনো কাজ করে না, সে কোনো কাজ করে না। আমার পাশের ঘরে একজন বাসুরের বউ আছে, ওনারে আমি দিন জিজ্ঞাইলাম যে ভাবি, আমার স্বামী কি সত্যি লেখাপড়া করছেন না, না কোনো গেছেন না? হয় ক্লাস 3 পর্যন্ত পড়িয়া তো বাদ দিয়া দিল, আমরা ইয়া ছোট ছোট পাইছি। সব সময় মানে শার্ট হিন করে আর টাই পরতো, ওরে বাবা, টাই পরতো, কাজ করতো। আচ্ছা, এখানে একটা প্রতিষ্ঠানের নাম এসছে, আমরা নামটা নিতে পারছি না, এটা খুবই মানে সবাই চিনবেন আর কি। যাই হোক, তো টাই পরতো আর শার্ট শার্ট পরে থাকতো সবসময় ইন করে। তাদের মানে ধারণা মানে সবচেয়ে বড় কোনো অফিসার হবে এরকম। ওরা কিন্তু লেখাপড়াও জিজ্ঞেস করে নাই, আমিও করি নাই। এটা দেখে ধারণা হয়ে গেছে যে বড় কোনো অফিসার হবে। তো মধুর ব্যবহার। উনি কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করতো, যেটাকে এক নামে বাংলাদেশে সবাই চেনে। আমি এটা ডেফিনেটলি আমার জায়গা থেকে এটা প্রচার করব না, আমি মিউট করে দিয়েছি। এবং ওখানে উনি শার্ট পরতেন এবং টাই পরে থাকতেন অলওয়েজ। আমি জানি না ওই প্রতিষ্ঠানের কোনো নিয়ম কানুন ছিল কিনা, এটা যেটা দেখে মানুষের ধারণা হয়েছে যে ইনি বড় কোনো প্রতিষ্ঠানের অফিসার হবে। গ্রামের সহজ সরল সাধারণ মানুষের একটা ধারণা হয়েছে। বিয়ে করার পরে পাওয়া গেল যে উনি ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করেছেন। যাই হোক, তারপর উনি বেকার, কিন্তু উনি যখন আমার বিয়ে করছে, উনার মনের ধারণা ছিল এটাই যে আমি যেহেতু চাকরি করি। আচ্ছা, বেকার হলো কিভাবে? উনি তো একটা প্রতিষ্ঠানে এরকম জব করতেছে নাকি? যে ছিল না, হ্যাঁ ছিল না, বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। ও, তখন ওই প্রতিষ্ঠান অলরেডি বন্ধ হয়ে গেছে? অলরেডি বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা সম্বন্ধে তো আমরা কেউ কিছু জানি না। জানেন না, গ্রামের লোকজন একদমই জানে না। আচ্ছা, তারপর? কেউ কিছু জানি না, যেহেতু বন্ধ হয়ে গেছে। এখনো কিন্তু ওরা টাই কিন্তু খুলে নাই। বন্ধ হয়েছে কিন্তু টাই খোলে নাই? টাই খুলে নাই, টাই খুলে যে চলতেছে। আমার দাদা নানা কত খুশি, আমার বড় একজন অফিসারের কাছে বিয়ে দিছে। পরের দিন আমি যখন কান্নাকাটি করলাম বাড়িতে আসিয়া, যে দাদা আমার তো বিয়ে দিলে এমন জায়গাতে, যে ব্যক্তি আমি যদি মানে অফিসনে যাওয়ার সময় আমারে বলে দে ঘরে মানে চাল নাই, ডাল নাই, এই নাই, মানে চিনি নাই, চা পাতা নাই, এগুলো নিয়ে আসিও। আমি 2 হাত ভরে আমি বাজার করে নেই। আমারে অনেকজনে প্রশ্ন করে, তোর স্বামী কি করে, তুই দিয়ে প্রতিদিন খরচ মানে এগুলো নিয়ে যাস? আমি বললাম না, তার বর্তমানে এখন চাকরি নাই, মানে চাকরি পাইলে তো আর সমস্যা নাই, সংসার কিন্তু সে টাই খোলে নাই। সংসার তো একা আমার না, সংসার তো একা আমার। সরি ভাই,
আপনাদের প্রতি রেসপেক্ট, যারা অলওয়েজ টাই পরে ঘুরতে ভালোবাসেন তাদের প্রতি আমি সম্মান জানাচ্ছি। ইটস আ স্টোরি, ইটস আ কেস। আপনার কেমন লাগতো তাকে টাই টুই পরা দেখলে? কেমন লাগতো আর, মানুষ তো সবাই মনে করতো না জানি কত বড়, আমিও মনে করতাম না জানি কত বড়, কিন্তু বিয়ের 15 দিন পরে সব প্রকাশ হয়ে গেল। দেবর এজনে একটা ইয়েতে কাপড়ের দোকানে চাকরি করতো, কাপড়ের দোকানে সেলস মার্কেটিং বলে মনে হয়, এখানে কাজ করতো। তো সেও তো কিছু টাকা পাইতো, পাইলে আমার শাশুড়ির কাছে দিত, আর আমি যা টাকা পাইতাম সব দিয়ে মানে খরচ নিতাম। তো ওই খরচ মানে ইয়ে করিয়া খাওয়া দাওয়া হইতো সবার। আমার মনে মনে, ভাই তুমি যখন আমার বিয়ে দিছো রে ভাই, দেখো আমি কষ্ট করে আমি থাকবো, যতদিন আছি ততদিন থাকবো, গা বা যদি রক্ত ঝরে আমি তাও নিয়ে থাকবো। মানে সংসার যেহেতু আমারই এটা। হ্যাঁ, আমি মানে লজ্জা পাইতাম। মানে আমার সাথে অনেকজন প্রশ্ন করতো যে তোর স্বামী, আমরা তো দেখি ঠাই টুই ফরিয়াটে কি চাকরি করে রে? আমি কই অনেক বড় চাকরি করে, বর্তমানে এখন চাকরি নেই, এই কারণে আমি খরচ করি। আমারে বলে দিন তোমার ভাই তো বিদেশে থাকে, ওকে বলো আমারে 1 লাখ টাকা দিতে, আমি একটা দোকান দিব। ও 1 লাখ টাকা দিতে একটা দোকান। আমি কই দেখো আমার ভাই, আমার কিন্তু পরিবারে আরো ছোট ভাই বোন আছে, এরা লেখাপড়া খরচ, গরুর একটা খরচ, আমার বাবা অসুস্থ, এরপরে আমার বিয়ের সময় অনেক টাকা দিছে, সেই ঋণটা কিন্তু এখনো পরিশোধ করতে পারছে না। এখন আমি কিভাবে বলি? আমি, আমার স্বামীটা বলে সেটা আমার শোনার দরকার নাই, তুমি 1 লাখ টাকা দিবা কিনা সেটা বলো। আমি কই না, আমি দিতে পারবো না। যখন 2বার 3বার কইছি, সে কিন্তু আমার আঘাত করছে, ছোট দিছে আমার গালের মধ্যে। ওহো, কিন্তু সেটাও আমি হই নাই। 2 দিন 3 দিন কিন্তু আমার গালটা অতটুকু ফুলা ছিল, আমি ঘুরে ঘুরে রাখতাম। এটা তো যৌতুক। হ্যাঁ, ঘুরিয়া আমি অনেক সময়, আমি তো বোরকা পরতাম ঠিক আছে, আমি ঘুরিয়া এসে আমি কিন্তু অফিস করতাম, যাতে করে মানে অন্যজন যাতে বুঝতে না পারে, দাগটা যাতে না দেখে। না দেখে। এভাবে কিন্তু অনেক দিন অনেক আঘাত করতো। শুধু টাকা চাইতো, তো তোমার ভাইকে বলো আমার দরকার 20,000 টাকা দিতে, তোমার ভাইকে বলো 15,000 টাকা দিতে। দিন আমার 10,000 দিছে, 5,000, 2,000 এভাবে দে। কয়ে আমরা তো ভাই বোন একসাথে হইতে গেলে, তো আমার ভাই হয়তো তুই যে ইনকাম করিস এগুলো কি করিস? আমি বলতাম দূর, এগুলো হয়নি, আমি কত ড্রেস কিনি, শাড়ি কিনি, কত কিছু লাগে, কিন্তু আমি যে এটা দিয়ে মানে তাদের ঘরের খরচটা চালাই, আমি সেটা বলি না, সেটা আমি বলি না। দেখেন, উনি সংসার বাঁচানোর জন্য উনি কি করতেছে। তখন কিন্তু বিয়ের 6 মাস হয়ে গেছে আমার সাথে এভাবে, এর মধ্যে 1 লাখ টাকা চাইছে, এটাও দিতে পারি নাই, আমার কিন্তু আঘাত করছে। আমি ততদিনে অনুভব করি যে আমার গর্ভে সন্তান আছে। শ্বশুর যদিও ভালো মানুষ, কিন্তু শ্বশুর মানে শাশুড়ির সাথে পারতেন না। একটা বৈঠক হয় মানে আমার স্বামীর বাড়িতে, বৈঠক হয় এটা নিয়ে, বৈঠক হয় মানে সালিশ হয়। সালিশ ডাকলো কে? সালিশ ডাকছে আমার স্বামী। কিসের জন্য? অপরাধী তো সেই। অপরাধ সেই না, অপরাধ সে বলতে চায় যে সে অপরাধ আমার। কি অর্থে? কি অর্থে? উচিলা আমি ঘরে কাজ করি না, আমি সারাদিন অফিসে থাকি, টাকা দিই না, কিন্তু আমি টাকা দিই। মেম্বার বলছে কেন? আমার শাহানা তো আমি দেখি প্রতিদিন বাজার নিয়ে আসি, সেগুলো নিয়ে হয়ে যায়। আমি তো দেখি নিয়ে বাসায় যায়, মানে আমার বাসার সাইডে মেম্বার আসা যাওয়া করতো। আচ্ছা, ততদিনে কি আপনার বাচ্চাটা এসছে দুনিয়াতে? না, না আসে নাই। তখন আপনার বাচ্চা কি মানে মানে আপনি প্রেগনেন্ট অবস্থায়? আমি প্রেগনেন্ট অবস্থায়। তারপর তখন মানে এই কথাটা বলার সাথে সাথে আমার শাশুড়ি বলছেন, ও বাবা গো, মেয়ে দিয়ে তর্ক করে। কারণ দিনের পর দিন আমার কিন্তু এই যে ফিটের মধ্যেও মানে অবস্থা থাকতো না, হাত তুলতো গায়ে হাত তুলতো। কারণ আমার তো পরিবারের মধ্যে প্রতিবাদ করার মতো কেউ ছিল না। সালিশের রেজাল্ট হইলো, তখন মেম্বার কইলো যে সে তো আনে, আরো অনেকজন কইছি, আমিও দেখছি বাজার করে, তাইলে ঠিক আছে সে আনে নেও বালা, তুমি পুরুষ, তুমি আর স্বামী, তুমি এখানে কয় আমার এখন চাকরি বাড়ি নাই, সে তো করবো, আমি তো তার চাকরি দেখি বিয়ে করছি। চাকরি দেখে বিয়ে করেছি, এই কথাটা প্রায় সময়। তখন আপনি চাকরি করছেন কোথায়? এই ডিজিটাল সেন্টারে আসা যাওয়া করি। তখন এটার নাম কি ডিজিটাল সেন্টার হয়েছে? হ্যাঁ, ডিজিটাল সেন্টার হয়েছে। ডিজিটাল সেন্টারটা তো মূলত অ্যাসপায়ার টু ইনোভেট, মানে সরকারের এই যে অ্যাসপায়ার টু ইনোভেটরই তো একটা অংশ, আমি যতদূর জানি, অংশ। হ্যাঁ, তাই না? ওকে। 2014 সালে যখন এটুআই অধীনে একটা মানে উদ্যোক্তা সম্মেলন হইলো, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছিলেন যে উদ্যোক্তারাই হলো আমার ডিজিটাল সন্তান। ওরা কিন্তু আমার বঙ্গবন্ধু, আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার কিন্তু প্রধান বীজ। ওদেরকে দিয়েই কিন্তু আমার এই বাংলাদেশ মানে ডিজিটাল হবে। এই কথাটা শোনার পরে আমার মনের মধ্যে আরো দৃঢ় মনোবল হইলো যে আমি আরো উৎসাহ পাই মানে এই সম্মেলন থেকে।
এখানে আমি একটু যোগ করে নিই প্রিয় দর্শক এবং শ্রোতা, ইনফরমেশনটা আপনাদের অনেকেরই ক্লিয়ার থাকবে, এটা আমি নিজেও কিছুদিন আগে ক্লিয়ার ছিলাম না। A2I প্রথমত অ্যাক্সেস টু ইনফরমেশন ছিল, কিন্তু পরবর্তীতে সেটা অ্যাসপায়ার টু ইনোভেট হয়েছে। আর অ্যাসপায়ার টু ইনোভেট মূলত তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন, এবং এটার মূলত অনেকগুলো ব্রাঞ্চ আছে, অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, তার মধ্যে একটা হচ্ছে ডিজিটাল সেন্টার। হ্যাঁ, ঠিক আছে না? মানে এটা এখানে কি ওখানে আপনি উদ্যোক্তা হিসেবে আছেন? উদ্যোক্তা হিসেবে আছি। ও আপনাদেরকে উদ্যোক্তা হিসেবে কাউন্ট করে? উদ্যোক্তা হিসেবে আমি বাপের বাড়িতে আসি, এর ভিতরে কিন্তু আমাকে এসব বলি না। প্রেগনেন্ট অবস্থায় আমি 11 দিন এখানে থাকছি। থাকার পর কিন্তু আমি কিন্তু সরাসরি বাইরে হইতে পারি না যে ভাই আমারে এভাবে টাকাটা দে, আমি মারে দিয়ে মানে কথাটা বাইরে বলি। ভাই মানে কথাটা শুনতে চায় না, কয়া ফাইরে ফাটাইয়া দেওয়া আবার। কিন্তু ভাই তো জানে না যে তারা আমার অত্যাচার করে। আপুরে আবার ফাটাইয়া দাও, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আপনি তখন আপনার বাবার বাড়িতে? বাবার বাড়ি। আমার স্বামীরে ফোন দিলে টাকার ব্যবস্থা হয়েছে নি, আমি আর কিছু কই না, কই যে ওইব আমার ভাইয়ের সাথে আলাপ করছি, কই আমি তাদের বাড়িতে যাই। যাওয়ার পরে 2 দিন 3 দিন গেছে, আমি পরে উত্তর দিছি যে আমার ভাই দিতে পারতো না। তখন তারা অনেক খানাহানি করে, আমার দেখলে মানে মুখ বন্ধ করে, আমার স্বামী আর শাশুড়ি শুধু খানাহানি করে। আমি যখন পাকঘরে যাই, পাকঘর থেকে বাইরে দেখি তারা অন্য রুমে মানে খানাহানি করে। মানে কোন ধরনের কথা বলি আমি সেটা বুঝি না, মানে কোন বিষয়ে আলাপ করে। তারা চায় যেন ও অবস্থায় আমার বাবার বাড়িতে ফাটাই দিত, যদি আমার সিজারও লাগে তো এর টাকা পয়সাটা বহন করবে আমার ভাই। এই রকম ধারণাটা মানে পরে বুঝছি কথাটা। এদিন ছিল বারে শুক্রবার, এদিন আমি বাড়িতে রয়েছি, কাজ করছি, মানে এগোর গিয়ে বিছানাটা ঠিক করি আমি বাহিরে আইতাম। এখন দেখি আমার জানালা বন্ধ, বাইরে দিয়া দরজাটা বন্ধ। আমি চিল্লা চিৎকার শুরু করি, কান্নাহাটি শুরু করি, দরজা খুলে না, ঠাস ঠাস করি, মানে শব্দ করি, মানে আদি মানে শব্দ করতে করতে ফাও দিয়ে শেষ পর্যন্ত শব্দ করি, মানে খুলে না। না খুলার কারণ কি তা, পরে তো আমি আমার ফাঁসে ঘর, আমার বাসুরের ঘর বললাম না, বাসুর চিৎকার করে বলতেছি বড় ভাই দিও, আমার দরজা খুলে না, আপনি ঘরে আসুন একটু আইন ওদিকে, আপনি ঘরে আসুন ওদিকে আইন একটু। এরপরে ভাবি হইয়ারি রাখি। এরপরে ওখানে দিওর কিতা ভাবি শুনছি যে গরু তুলি দিওর ঢাকাঢাকি করে এখানে গিয়া দেখুন গিয়া। পরে বড় ভাই আইসেন, আবার পরে আমার স্বামী আর শাশুড়ি কিন্তু বাইরে, তারা কিন্তু চিৎকারি বন্ধ করছে বাইরে তাকিয়া, বন্ধ করছে। করার পরে তারা কইছে না তুলি সুইসাইড করতে চায়। তো উঠিয়ারি আমার বাসুর উঠিয়া কইছেন, বাসুর কিন্তু এলাকার সর্দার ছিলেন, তাই উঠিয়া কইছেন দেখো তুলি যদি মানে সুইসাইড করতে চায় তাহলে বাইরে দিয়ে আর চিৎকারগুলো মানে বন্ধ কেন। সাথে সাথে আমার বাসুরে তাদের এলাকার মেম্বার ডে চেয়ারম্যান ডে অবগত করছেন, সাথে সাথে মেম্বার আইছেন। আওয়ার পরে তাই ইয়া সরজমিনে কইছেন যে কিতা সমস্যা। পরে আমি কইছি আমার কাছে তারা টেকা চাইছেন, আর এখন তো আজকে কোনো ঝামেলা বা কোনো তর্কা কথাবার্তা কোনোটাও নাই। আজকে আমি ঘরের ভিতরে ঢুকছি, মানে বিছনা ঠিক করতাম, এর মধ্যে আমার তারা বাইরে দিয়ে বন্ধ করেছে। করিয়া তারা কিন্তু কেরোসিন ডালছে, প্রথমে কেরোসিন ডালিয়ার এক সাইডে দিয়ে কিন্তু আগুন লাগাইছে। কি বলেন আপনি? কিন্তু এগুলো গণমাধ্যমে বলতেছেন, লক্ষ লক্ষ মানুষ কিন্তু দেখবে। হ্যাঁ ঠিক আছে, শুনেন, মানে কেরোসিন ডালার পর দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আমি আবার বলি, চিল্লা চিৎকার করি, মানে বাইরের দিকে আমি আগুন উঠি, মানে কিসের আগুন এটা কিসের আগুন? বাই ডাকতে মানে মুখের মধ্যে আর মানে ভাষা নাই। এটা কি মেম্বার আসার পরে না মেম্বার আসার আগে? মেম্বার আসার আগেই। এরপরে কিন্তু এই ঘটনা ঘটার পর কিন্তু মেম্বার আসছে, এই ঘটনা ঘটার পরে। হ্যাঁ, তারপর মেম্বার আসে কিন্তু সরজমিনে দেখছেন। এরপরে আমার বাসুর বলছেন এইভাবে তারা মানে তুলিরে তারা সুইসাইড বলিয়া তারা দোষী বানাইতে চায়, কিন্তু আগুনটা ধরাইছে আমার স্বামীর নাম ছিল, বলে আগুনটা ধরাইছে, আর আমার শাশিও এখনো আসলা, মানে তারা সাক্ষী দিয়ে যার যেভাবে এভাবে। আমি কইলাম দেখুন, আমি যদি সুইসাইড করতাম আমি এখানে সুইসাইড করতাম, আমার তো সুইসাইড করার কোনো ইচ্ছা নাই। পরে মেম্বারে অনেক কথাবার্তা হয়েছেন, শুনছি তোর লজ্জা লাগে না, বোর ইনকামের উপর নির্ভরশীল থাকস, তারপর সেটা হানিয়া দিত বাপর বার থেকে। মেম্বারে গালিগালাজ করছেন। এরপরে ওই মেম্বারে চেয়ারম্যানরাও জানানো হয়েছে, মেম্বারে কইছেন আজকে হয়তো আমি বাড়িতে আসলাম, দৌড়ি আমি আইসি, অন্যদিন হয়তো আমি থাকতাম না, তোমার প্রাণও যাইতে পারে যে কোনোভাবে, তুমি যদি ভালো থাকতে চাও তোমার বাপর বাড়ি এলাকাতে থাকো। এটা মেম্বার বলে। এরপরে চেয়ারম্যানের কথাটা হয়েছেন। এরপরে আবার আরেকটা কথা হয়েছেন যে দেখো তোমার ওখান থেকে যা ইনকাম করবাই, ইনকাম দিয়া তোমার কথা শুধু চিন্তা করবাই, তোমার গর্বে যে বাচ্চাটা আছে তার কথা চিন্তা করবাই, আর তুমি তাদের পরিবারের একটা টাকাও দিবা না। সেদিনতেই তো আরো ইচ্ছা, তারা মানে আমার কিভাবে জানে মারবে না প্রাণে মারবে। আমি কোনোদিন রাত্রে ঘুমাইতে পারতাম না, অনেক ভয় লাগতো। আমি তো এইরকম আগুন ধরানোর ঘটনা হলো তো আপনার এলাকায় মোটামুটি জানাজানি হয়ে যাবে? সবার জানাজানি হয়েছে, মানে পুরো এলাকা জানাজানি হয়ে গেছে।
পুলিশ আসে নাই নাকি পুলিশকে জানান নাই আপনারা? না, পুলিশে জানে পুলিশকে জানান নাই। না। ওনার বাড়ি থেকে আপনার নিজের বাড়ি কত দূর ছিল? ওনারা বাড়িতে আমার বাড়ি তো মৌলভীবাজারের কাছাকাছি, তো 12-13 কিলোমিটার দূর। এই 12 থেকে 13 কিলোমিটার কি গাড়িতে যাতায়াত করতেন? গাড়িতে। 1 ঘন্টাও তো লাগার কথা না যে যাওয়া আসা করলে। বাড়িতে তো আমার মা ছাড়া আর কেউ নেই। আপনার মা ছাড়া বাড়িতে আর কেউ নেই? ভাই বোন কোথায় ভাই ছিল? বোন তো ছোট ছোট। আচ্ছা, আপনার বাবা মা আর ভাই বোন। যে এরা তো ছোট ছোট। আচ্ছা, তো তারপরে আপনি এই ঘটনা ঘটার পরে কি শ্বশুর বাড়িতে থাকলেন নাকি নিজের বাড়িতে চলে আসলেন? মানে এটা শোনার পর যখন আমার মা আমার চাচাতো বাইরে ফাটাইলেন, আমার বাইরে ফাটাইলেন সাথে দিয়া, ফাটানোর পরে আমি তাদের সাথে আমি বাড়িতে যাই। হসপিটাল যাওয়ার পরে আমার ভাই 10,000 টাকা দিছিল। 10,000 টাকা দেওয়ার পরে এখানে কিন্তু ভর্তি ছিলাম আমি কয়দিন, 5 থেকে 6 দিন। 5 থেকে 6 দিনের বিল আইছে 37,000 টাকা। বাকি টাকাটা না দেওয়ার কারণে তখন কিন্তু হসপিটালেও আমার স্বামী কিন্তু আমার গায়ে হাত তুলছেন। তখন আমার ব্যান্ডেজ করা, আমার অপারেশন হয়েছে, চতুর্দিকে ব্যান্ডেজ করা অবস্থায় তখন নার্সে এত আপনার কি সি সেকশন বেবি মানে সিজারিয়ান বেবি? সিজার। তখন নার্সে এত ধরছেন, ধরে আপনি মানুষ না ও মানুষ, পেশেন্টে নিজে লড়তে পারতেছে না, এই মুমূর্ষু রোগীর মতো আপনি গায়ে হাত তুলেন, আপনি মানুষ না ও মানুষ। আমারে বারবার এই অবস্থায় বলতেছে, আমি তো মুখ দিয়ে কথা বলতেছি যে আমার বাড়ি না করছে, টাকা দিতে পারবে না, এই মাসে বেতন পাইছে না। তারপর তো এভাবে হসপিটাল তো আমার খাটিয়ে আনা হইলো, নিয়ে আমার বাপর বাড়িতে আমি থাকি বাচ্চারে নিয়ে। বাচ্চার যখন এক মাস হয়েছে তখন কিন্তু আবার তাদের বাড়িতে যাই আমি। তখন কি ডিজিটাল সেন্টারে যাওয়াটা বন্ধ? ডিজিটাল সেন্টারে যাওয়াটা বন্ধ। ততদিনে কিন্তু 9 মাস পর থেকে আমি আর যাইতে পারি না বেশি। আমার একটা ছোট ভাই যেটা বললাম, সে কিন্তু আমি আর একটু তারে শিখেছিলাম, উনি গিয়ে হচ্ছে টুকটাক কাজগুলো করতো, টুকটাক কাজ করে দিত। ওকে, সে টুকটাক কাজ করে দিত, একেবারেও বন্ধ তা না, সে কাজ করতো। ততদিনে তো বাচ্চার জন্মর ফরফরেই আমার আরো সমস্যা বাড়লো। সিজারিয়ান বেবি হলে যে কমপ্লেক্সিটিগুলো হয়, এটা তো হইলো এটাতে বাড়িতে যাওয়ার পর আরো দিন দিন ঝগড়াঝাটি মারকার অভাব নেই। প্রতিদিনই একটা না একটা সূত্র নিয়ে তারা আমার সাথে ইয়ে করতো। এই বাচ্চা থাকা অবস্থায় গায়ে হাত তুলতো, প্লাস আমার কোনো ওষুধও ছিল না। এই যে মানে আমার খাটাটা দিন শুকাবে, এই ওষুধটাও আমার ছিল না। এটার কথা যখন রিকোয়েস্ট করতাম, কইতো আমার বাইরের কাছে বলতাম যে টাকা দেওয়ার জন্য। আমার এটা দেখে আমার আশেপাশের যারা আছে সবাই মানে খান্নাহাটি করতো। আমার শাশুড়িটা খারাপ ব্যবহার হয়েছে, আমরাও মা হয়েছি, আমরা ওষুধপত্র কিছু লাগছে না। বাচ্চা তো হইলো, এরপরেও কিন্তু আরো অনেকটা বৈঠক হয়, মানে এই ঘরের ঝামেলা নিয়ে, টাকা পয়সা নিয়ে। ওরা আমার স্বামী কিন্তু একটাই উদ্দেশ্য ছিল যে যেহেতু আমার এখন টাকা পয়সা আমি দেই না তারারে, হয়তো সে আমারে ডিভোর্স দিবে, না হয় বিভিন্ন ভাবে সে আমার সমাজে কালার বানাইবে। আমার ডিগ্রি পরীক্ষা হয়েছে, বাচ্চা জন্মের 1 মাসের পরে আমি কিন্তু পরীক্ষাটা দিছি। আমার পরীক্ষা দিতে দেয় না, তখন আমি বাপের বাড়িতে। ও আচ্ছা, মানে বাচ্চা জন্মের 1 মাস পর আপনি পরীক্ষাও দিয়েছেন? ডিগ্রি পরীক্ষা দিছি, এই শরীর নিয়ে আমি পরীক্ষা দিছি। এরপরে যখন আবার আমি আমারে মানে ভুলাইয়া বিভিন্নভাবে মানে ভালো ব্যবহার করে আবার নিল তাদের বাড়িতে, নেওয়ার পর এখন আর এ সাবজেক্ট না, এখন ঠিক আছে তুমি ডিজিটাল সেন্টার বাদ দাও। আমি ধারণাই করতেছিলাম যে এরকম একটা ব্যাপার আসবে সামনে। এভাবে গ্যাপ করতে করতে আমার এক সময় আমার এজ চলে যায়। আমার বিএ পাস করেছি, মাস্টার্সও আমি এখন পড়তেছি, কিন্তু আমার চাকরি করার, সরকারি চাকরি করার কোনো এজ নাই। ক্যান ইউ বিলিভ ইট? একটা মানুষ জন্মের পর থেকে ফাইটার, জন্মের পর থেকে যুদ্ধ, কতগুলো অ্যাঙ্গেলে যুদ্ধ। আপনি যদি একটু ঠান্ডা মাথায় গল্পটা চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন। নারী হয়ে জন্মানোর এক যুদ্ধ। এই সমাজে একটা নারী যেসব সুযোগ সুবিধা পায় ছোটবেলা থেকে, সেখানে পারিপার্শ্বিক যে অবস্থা সে ফেস করে তার তুলনায় একটা ছেলে অনেক বেশি ব্লেসড। সেখানে বাবা মা সাপোর্ট করতো না পড়াশোনাতে, একা একা যুদ্ধ করেছে, এবং তার যে বছর গ্যাপ হয়েছে সেটা শুধুমাত্র ফর্ম ফিল আপ না করার কারণে, সেই টাকাটা সে জোগাড় করতে পারেনি। সেই মানুষটা টেনে হিচড়ে নিজেকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, বারবার পরিবার সমাজ তাকে টেনে ধরছে। এক পর্যায়ে সে কোনো রকম ভাগ্যকে সঁপে দিয়ে চেয়ারম্যানের সেই বলল তথ্য সেবা কেন্দ্র, সেখানে সে কাজ করা শুরু করলো, মোটামুটি পয়সা ইনকাম করা শুরু করলো। সেই অবস্থায় মানুষের কি বলবে সেটার কথা চিন্তা করে, ভাইয়ের কথা শুনে হোক, পরিবারের চাপে হোক, সে বিয়ে করলো। সেখানে গিয়ে আরেকটা যুদ্ধ, এবং সেই যুদ্ধ সেটা ভয়ঙ্কর লেভেলের যুদ্ধ। ইন দ্য মিন টাইম সে মা হলো, সেখানেও এক যুদ্ধ। সংসার চালাতে হচ্ছে, সেখানে এক যুদ্ধ।
সংসারে শান্তি নেই হাজব্যান্ডের সাথে, সেটা টিকিয়ে রাখার জন্য এক যুদ্ধ, যেখানে সে জব করে সেই জবটাও টেকানোর জন্য এক যুদ্ধ। আপনি এতগুলো অ্যাঙ্গেল যদি চিন্তা করেন, এইভাবে এই রকম অবস্থায় একটা মানুষ সুস্থভাবে বেঁচে থাকাটাই আমি মনে করি সাফল্য, কোনো কিছু অর্জন না, শুধুমাত্র সাস্টেইন করাটাই সাফল্য। কিন্তু এখানে গল্প শেষ হয়নি, আরো সামনের দিকে অনেক কিছুই বাকি আছে। তারপর কি হলো? তারপরে অনেক সময় মানে আত্মীয় স্বজন অনেকেই আমারে বলে, তুই মানে অফিসে যাস, পুরুষের সাথে কথা কথা কেনে বলিস, তোর জামাই তো মানে অনেক খারাপ খারাপ কথা হয়। এই যে ডিগ্রি পরীক্ষাটা দিছি, বলতে গেলে বই ছাড়া লুকিয়ে লুকিয়ে, তাদের সামনে পড়তেও পারতাম না। মানে পড়লে তাদের সামনে পড়লে তো সমস্যা আছে। আমার স্বামী তাই দরিয়া কেউ তো লেখাপড়া করে নাই, আমি লেখাপড়া যদি করি আমি ওদের ফ্যামিলির আরো আমি খারাপ পর্যায়ে নিম, আমার শাশুড়ির ধারণা। এ কথা আমি উনি সরাসরি বলছেন বইটা হয়। কিন্তু এখন তাদের একটা চাওয়া, আমি যদি 2 লক্ষ টাকা লইয়া যাই তাদের ঘরে, তে আমি যাইতাম আমার দরজা খোলা, আর যদি আমি 2 লক্ষ টাকা লইয়া না যাই তাহলে আমার দরজা চিরদিনের জন্য বন্ধ। এই কথা আপনাকে তারা বলেছে? আমি দুজন বলেছে। আচ্ছা। এরপরে আমি কত মানুষ লাগাই যে আমার একটা বাচ্চা আছে। ও, তখন আপনি তাহলে বাপের বাড়িতে ওখানে স্টে করছেন এবং আপনাকে বলেছে 2 লক্ষ টাকা হলে আপনি যাবেন, না হলে আর যাওয়ার দরকার নাই। আর এখান থেকে কিন্তু আমি ডিজিটাল সেন্টারে আবার যাওয়া আসা শুরু করি 2 মাসের বাচ্চা নিয়ে। 2 মাসের বাচ্চা নিয়ে আপনি ডিজিটাল সেন্টারে যাওয়া আসা শুরু করেন? সেখানে একজন আমার অফিসে ঝাড়ু দিয়ে ও মহিলারে দিয়া, ও মহিলারে বলছি যে আমি তোমার প্রতি মাসে 700 টাকা দিব যদি তুমি আমার বাচ্চাটারে প্রতিদিন মানে অফিস টাইমে খুলে রাখো। আচ্ছা, আমি একটা জিনিস, তুলি তো বলছিলেন আপনার ডাক নাম, আমি একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি। এই যে আপনি অফিস ঝাড়ু দেওয়ার কথা বলছেন, এখানে কি গভর্নমেন্ট আপনাদেরকে কি দেয়? মানে অফিস দিয়ে দেয়, কম্পিউটার দিয়ে দেয়, আপনারা শুধু সার্ভিসটা দেন? কি করেন আপনারা ওখানে, কি কি ইয়ে পান? এগুলো সরকার থেকে মানে কম্পিউটার, ডিজিটাল ক্যামেরা, তো মডেম, এরপরে মানে মানুষের সার্ভিস, অনেক সময় ছবি তুলিয়া তাদের প্রিন্ট করে দিলাম, এগুলো সব টেকনিক্যাল জিনিসপত্র সব দিয়ে দেয়? সব দিছে। কিন্তু এটা আপনি ব্যবহার করবেন, এটা উদ্যোক্তা ব্যবহার করবে, এটা উদ্যোক্তার জন্য। আপনাকে ওখানে এন্ট্রি করায় উদ্যোক্তা হিসেবে? এন্ট্রি করা। এরকম কতজন উদ্যোক্তা ছিল আপনার অফিসে? তখন তো আমিই ছিলাম। শুধু আপনিই ছিলেন? আর কেউ ছিল না। আচ্ছা, মানে গভর্নমেন্ট আপনাকে এই ফ্যাসিলিটিগুলো দিচ্ছে, আপনি আপনার মেধার শ্রম দিয়ে যত বেশি পারেন আপনি ওখান থেকে আয় করবেন, বিষয়টা কি তাই? জি তাই। আচ্ছা, আপনি কি কি সার্ভিস দিতেন ডিজিটাল সেন্টারে? ডিজিটাল সেন্টারে বিভিন্ন প্রত্যয়নপত্র ওগুলো আমি মানে কম্পোজ করে দিতাম। তারপরে নাগরিক ফর্ম পূরণ করতেন? নাগরিকত্ব সনদপত্রের জন্য ফর্ম পূরণ করতেন? এটা আমি রেডি করে দিতাম। যে প্যাড আছে তো, প্যাডের মধ্যে ওটা প্রিন্ট। আপনার এলাকায় যদি কেউ পাসপোর্ট বানাতে চায় তাহলে আপনার সহযোগিতা পাবে? এখন পাবে, আগে ছিল না এতগুলো। এখন সেটা আপনি ফর্ম পূরণ করে দিতে পারেন ডিজিটালি বসে? এখন পারি, এখন আমি অনেক কিছু পারি। আচ্ছা, মানে ইন্টারনেটে যেসব সেবা নেওয়া যায় সমস্ত সেবার জন্য সেটা আমি ছাড়ি নাই। আমি সহজ করে যদি বলি, একটা গ্রামের একটা প্রত্যন্ত এলাকা, সেখানে ইন্টারনেটের অ্যাক্সেস আছে, সেখানে গিয়ে আপনি যাবতীয় তথ্য নিতে পারবেন, সেবা নিতে পারবেন। সেই সেবা দেওয়ার জন্য ওখানে একজন উদ্যোক্তা হিসেবে কাউন্ট করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, সেই ব্যক্তিটাই হলেন উনি। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে লজিস্টিক সাপোর্ট আমরা যেটা বলি, কম্পিউটার বলি, মডেম বলি, চেয়ার টেবিল বলি, ঘরের জায়গা টাকা বলি, সবকিছু সরকারের, আপনার হচ্ছে শুধু সেবাটুকু, সেবা উদ্যোক্তা আপনি সেই অর্থে। এভাবে করতে 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 এখন এক সময় আমার বাচ্চাটা 2 বছরের মতো হয়ে গেছে। ওই সময়টাতে আপনি নিজের বাবার বাড়িতে থাকেন? বাবার বাড়িতে আমি আছি 2 মাস, শেষ পর্যন্ত বাবার বাড়িতেও থাকা রয়েছে না, এখান থেকে আমার বিদায় করা হয়েছে। এক পর্যায়ে কিন্তু আমার বাড়ি এখানে মানে কতটা যায়, যেভাবে তারা দাবি করছে, তখন আমার ভাই হয়েছে যে আফাইটি এখান থেকে বিদায় করে দিত, আর তারা আরো বেশি মানে ঝামেলা আমরা উঠে ফেলাইব, আফাইটি এখান থেকে বিদায় করে দিত। তখন আমি আর কই যাইমু, অফিসের পাশে একটা বাড়ি আছে, এখানে একটা লন্ডনী বাড়ি, এখানে ফালাই থাকে বাড়িটা। তো সম্পর্কে আমার দুঃসম্পর্কে মামা লাগে, মানে অফিসের পরিচিত। ওইসে কইলাম, মামা আপনারা বাড়িটা যদি দেন, আমার একটা রুম, আমার ছেলেদের নিয়ে থাকবো ওখানে। তো আমার এটা হইলা তোমার জামাই, না জামাই আমার সাথে থাকতো না, জামাই তো বাড়িতে থাকবা। ওরা জানতো যে আপনারা এরকম? ওরা দুঃসম্পর্কের মামা, ওরা জানতো না, এটা তো আমরা দুই ফ্যামিলির বিষয়, বা তাদের এলাকা বলেন নাই ওদেরকে? আপনি ওদেরকে কি বলেছেন যে আমার একটা? চেয়ারম্যান জানতেন, শুধু চেয়ারম্যান জানতেন? চেয়ারম্যান জানতেন, বা পরিষদের যে সেক্রেটারি আছেন, আমি কাজ করতাম, উনিও জানতেন। তার মানে আপনি শুধুমাত্র ওনাকে বলছেন যে আমার এখানে থাকলে সুবিধা হবে কাজ করার জন্য, যে কারণে আপনি আমাকে জায়গাটা দেন। এই লজ্জাকর বিষয় না যে স্বামী নাই আজকে সাথে, মানুষের ভাববে যে আমি মনে হয় যে খারাপ মানুষ, মানে এরকম প্রশ্ন আমার মধ্যে থাকতো। আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি, হ্যাঁ আমার মধ্যে এরকম থাকতো। বিলিভ মি, জানেন আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি এটা অন্তঃস্থল থেকে বিলিভ করি। আমি কখনোই আপনাদেরকে বলছি না যে এই অনুষ্ঠানগুলো অনেক বড় ভূমিকা রাখছে, বাট আমি এটা বিশ্বাস করি। সেই বিশ্বাসের জায়গাটায় আমি আপনাকে বলি, আপনি সমাজবিজ্ঞান বই পড়ে বাংলাদেশকে যতটা চিনতে পারবেন,
বড় বড় থিওরি পড়ে যতটা চিনতে পারবেন তার চাইতে অনেক বেশি চিনতে পারবেন যে এই গল্পগুলো থেকে। কারণ এগুলোর এত বেশি অ্যাঙ্গেল আছে যে একটা সমাজ কিভাবে একটা মেয়েকে দেখে, একটা মেয়ে কিভাবে সমস্ত কিছু মানার পরও বিভিন্নভাবে ডিপ্রাইভ হয়, হ্যাঁ, একটা সংসারে কেন শান্তি হয় না, কিভাবে একটা মেয়েকে সাস্টেইন করতে হয়, এত কিছু আপনাকে ইন ডিটেলি কোনো বইয়ে আপনাকে বোঝাবে না বা কোনো একাডেমিক বইয়ে আপনাকে বোঝাতে পারবে না যদি আপনি এই গল্পগুলোর ভিতরে ঢোকেন। এটা আমি আমার কাজটাকে বড় করছি না, বাট দিস ইজ প্র্যাকটিক্যালি ট্রু। বলেন তারপর। এই বাচ্চারে খুলে নিয়ে নিয়ে আমি বাজার করতাম। তো আমার চেয়ারম্যান কিন্তু প্রশ্ন করছিলেন, তোমার স্বামী কি এখানে আসে? আমি বলি যে আসে, আমি তো এখানে বাচ্চা নিয়ে দূর থেকে আসা যাওয়া করতে পারি না, তাই আমি এখানে থাকি। মিথ্যা আস্তে কথা আস্তে বলছেন। কিন্তু মিথ্যা কথা বলছি, আস্তে আস্তে কিন্তু তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। আমারে কিন্তু ওই উপজেলা থেকে নাম দেওয়া ডিসি অফিসে ট্যুর গাইডের ট্রেনিং এর, ট্যুর গাইড ট্রেনিং। ট্যুর গাইড ট্রেনিং আচ্ছা, 3 মাসের কোর্স। এটা 3 এত মাসের, কিছু হচ্ছে বাংলাদেশে? 3 মাসের এগুলো গভর্নমেন্ট করাচ্ছে? গভর্নমেন্ট করাচ্ছে। করছেন আপনি? হ্যাঁ আমি করছি। মারে বলতাম যে দেখো মাঝে মাঝে আমি তোমার এখানে আমার আরিয়ানডে রেখে যাইমু, আর ক্লাস মাত্র 3 ঘন্টা, 3 ঘন্টা পরে তো আমি আবার আইম। এভাবে এদিন তো মায়ের কাছে রেখে গেছি। এদিন আর মহিলা নাই সাথে। এদিন কিন্তু প্রেজেন্টেশনও দেখানি হয়েছিল। আমার বলা হয়েছিল যে আমার অফিসে যে ল্যাপটপটা আছে ল্যাপটপটা লইয়া যাই। আমি ল্যাপটপ লইয়া গেছি। এদিন আমার সাথে ডিজিটাল সেন্টারের ক্যামেরা এগুলো কিন্তু আমার সাথে থাকে। আমার সাথে ক্যামেরা আছে, মডেমও আছে, একটা মোবাইলও ছোটো মোটো একটা টাচ মোবাইল ছিল আমার কাছে, এই মানে মোবাইলটাও আমার কাছে আছে। তো এগুলো নিয়ে আমি যখন বাইরে হয়েছি, ট্রেনিং শেষ হয়েছে 6:30টায়। 6:30 তখন কিন্তু একটু একটু অন্ধকার, শীতের দিনও কনকনে একটু ঠান্ডা, আর মানে একটু একটু অন্ধকার হয়ে যাইতেছে। তখন আমার সাথে যারা এরা তাদের মানে বোনের বিয়ে শপিং করবে, হয়তো তুই কি যাইতে পারবি? আমার সবাই তুলি ডাকতো, তুই কি যাইতে পারবি? আপনি ফার্মারি তো পয়েন্ট থেকে গাড়ি আছে, এখান থেকে চলে দিন তো সামনে জিম, কয়তে আচ্ছা ঠিক আছে তাইলে তুই যায় হান্তাই। তো আমার মায়ের ফোন দেওয়া হয়েছেন, তোর ছেলের লাগিয়ে কিছু আনবে না, খোলা নিয়ে আস দেখি আমরা খাওয়াইতে পারি কি না, তুই যখন তাকস না তখন তো হান্নাহাটি করে। তখন আমার বাচ্চার লাগে কিন্তু আমি বড় এক কান্দা খোলা নিছি, আরও মায়ের লাগি আরও কিছু খরচ করছি, আর আমার 2 হাত ভর্তি কিন্তু অনেক খরচ, সেগুলো আমার কাছে আছে। আমার কাছে সব মেইন সার্টিফিকেটের একটা ফাইলও আছে আমার কাছে। সেদিন আমি আমার মৌলভীবাজারের মেইন পয়েন্ট জিগান, শহরের যে মেইন পয়েন্ট, সেখান থেকে আমি গাড়িতে উঠতেছি। উঠার পর দেখলাম একজন মানুষ মানে ম্যালেরিয়ার যে একটা জ্বর উঠে এভাবে হাফতে 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 এভাবে। তো দেখলাম একজন মানুষ খুব অসুস্থ, সে তার এক পাশে বসে আছে, বসে থাক, এটা তো আমার দেখার বিষয় না, আমিও প্যাসেঞ্জার, আমি গাড়িতে উঠছি। ওইটাই আমি সেখান থেকে আমার তো অনেক কিছু কিছু মানে গাড়ি সিটে রাখছি, কিছু আমার হাতে আছে এগুলো। এখন ও ড্রাইভার একটু জায়গা গেল, যাওয়ার পরে আমাদের ওখানে কিন্তু সুইচ গেট একটা এরিয়া আছে, ওই এরিয়া ফার হইয়া কিন্তু আমার বাড়িতে যাইতে হয়। তখন ড্রাইভার বলছে যে আমার কাছে সাথে কিছু মাছ আছে, আমার এই মাছটা আমি আমার বাড়িতে দিয়েই তো সামনে বাড়ি, তো এখানে আমার পরিচিত আমার ভাইয়ের এক ফ্রেন্ড আছে, ওদের তাদের বাড়ির কাছে এই তো সমস্যা নেই। তখন কিন্তু আস্তে আস্তে অন্ধকারটা বাড়তেছে, তখন খালি যাইতে থাকে, খালি যাইতে থাকে। আমি কই ভাই আপনার বাড়ি কত দূর? কয় না এই তো সামনে। মানে বাস নিয়ে সে অধিকার কাছে? বাস না, এটা কি ছিল? সিএনজি ছিল। আমি বারবার বলি ভাই কোন দিকে যাইতেছেন? এদিকে তো আমার বাড়ি নাই। ভাই কোন দিকে যাইতেছেন? কয় না আমার মাছটা তো ফসে যাইব, বাড়িটা দিয়ে আই। এ কথা বলিয়া যাইতে 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 প্রায় 3-4 কিলোমিটার দূর গেছে। ও ও ও, আমার মনের মধ্যে একটা ভয় ঢুকছে, আর মোবাইল এখন বাইরে করতে পারতাম না। আমি এখন এই অবস্থায় কী করি? রাত তখন কয়টা? 7টা হয়ে গেছে। তখন মানে যাইতে আসে আমি মনে মনে যা দোয়া দরুদ যা আছে সব পড়তেছি, কিন্তু তাদেরকে আমি বুঝতে দেই না যে আমি ভয় পাই। আর একটু যাওয়ার পর মানে মানে আমার সাইডে যে লোকটা বসে আছে সে ভাবছে হয়তো আমি বুঝে গেছি যে তারা আমারে মানে কিডন্যাপ বা ফৌরন এরকম কিছু করবে। সে কি করছে, এইটুকু একটা ছুরি, এই দুটা শাড়ি কীভাবে জানি তাকে ঠাস করে বাড়ি করছে। বাড়ি করিয়ে আমার যদি লাফালাফি মানে চিন্তা করস এইভাবে ধরছে, যদি লাফালাফি মানে চিন্তা থাকে এটা বাদ দিয়া দে, আর নাহলে ফার দিন, এভাবে ধরতেছে এই ছুরিটা। আমি কই না বাইলে কি হয়েছে? আমি মানে স্বাভাবিক তাহলে তারা বোঝাই না বাইলে কি হয়েছে, আপনারা যেদিকে যাইবা ওদিকে আমি যাইব, আপনি ছুরিটা রাখেন তো। মানে এভাবে ইজিভাবে তার সাথে আমি কথা বলি, কিন্তু আমি খালি এতটুকু কই আল্লাহ জীবনে কোনো জানা মতো কোনো ভুল করছি বা ফাপ করছি মনে হয় না, আমার এই বিপদের খানটারে খেউরে দিয়া দো আল্লাহ। আমি খালি মনে মনে শান্তি আর মানে দোয়া দুরুদ যা আছে সব পড়তেছি।
কই আল্লাহ আমি এই রাস্তাতে আমি কিভাবে আমি উদ্ধার হই। এখন যাইতেছে যখন আমি গিয়ে দেখলাম একটু দূরে গিয়া একটা দোকান আছে, দোকানের মধ্যে লাইট জ্বলতেছে, দেখলাম যে এই দোকানে একজন মানুষ বসা, এজন্য তো এই দুজন মানুষের হাসতে না আমার উদ্ধার করতে পারবে না। তখন আমি এখানে আর লাভ দেওয়ার চিন্তা করি না, আর কুল হেডেড, সুপার কুল হেডেড। লাভ দেওয়ার চিন্তা করি না। তখন আমি আর একটু দূরে যাই, গিয়া দেখি 2টা দোকান আছে, তেমন সেই দোকানেও কিন্তু 3জন মানুষ আছে। কিন্তু ওরাই কি, আমি আবার চিন্তা করি ওরা যদি মনে করে যে আমি এটা নাটক করতেছি বা অন্য কিছু, এরা তো আমারে চিনে না, এরা কি আমার রিসিভ করবে। তখন এখানে গেলাম না যাওয়াতে আমি একবার উচিলা করে আমি একটা জুতা ফেলাইছি, যে জুতার উচিলে আমি নামবো, আগে আমার জান বাঁচাই, এরকম আমার মনের মধ্যে। আমার কিন্তু মেন সব সার্টিফিকেট আমার গাড়ির পিছনের সিটে রাখা, ল্যাপটপটাও পিছনের সিটে রাখা, আর শুধু আমার ক্যামেরা আর মোবাইলটা আমার ব্যাগের মধ্যে আছে, আর কিছু টাকা আছে, এগুলো রাখা। এখন আমি এগুলো চিন্তা করতেছি না, কই যদি আমি বাঁচিয়ে থাকি আমি সার্টিফিকেট তুলতে পারবো। তখন আমি জুতা ফেলাইছি, আমার ড্রাইভার কয় আপনি নামার দরকার নাই, এই মানে কি মুতাহিন না কি বলে ডাকছে, জুতাটা তুলে দেয়, তবু আমার নামতে দেয় না, জুতাটা তুলে দিছে। এরপর আমি মানে তাদের সাথে স্বাভাবিকভাবে কথা বলতেছি, গল্প করে ওরে যাইতেছি, মানে আমি বুঝতে দেই না যে আমি বুঝতে পারছি যে এরা আমার সাথে মানে খারাপ আচরণ করতেছে। তখন মানে রোড ড্রাইভারে আরও 2-3জনকে ফোন দিল, ড্রাইভারে দিয়া মানে কি আলাপ করছে আমি জানি না, আমার গাড়ি মানে হে তো আমার চাকু ধরে রাখছে, ছুরি যেটা বলি এটা ধরে রাখছে, আর ড্রাইভার নামে আর খার সাথে কথা বলছে ফোনে, আমি দেখতেছি এগুলো, কিন্তু অন্ধকার হয়ে গেছে চতুর্দিকে। এখন আমি কি করি, আমার মধ্যে কিন্তু অশান্তি, এত অশান্তি, আমার তো দিন দুনিয়ায় অন্ধকার। এমন অবস্থায় যদি আমার কোনো দুর্ঘটনা ঘটে, এদিকে তো আমার স্বামী সাফ হইয়া দাঁড়াইছে, মানে এত কিছু চিন্তা করি, আর কই আল্লাহ আমার বাচ্চাটার আমি ছাড়া কিন্তু আর কেউ নাই, আমার ছেলেটার আমি ছাড়া আর কেউ নাই, আমি ছাড়া আমার ছেলেটার জীবন একদম শেষ হয়ে যাব। আমি এটাই খালি বারবার চিন্তা করি আর খান্নাহাটি করি, কিন্তু এরে বুঝতে দেই না। ও যখন আমার দিকে তাকায় না, তখন আমি এমনি চোখের পানিটা ঝরিয়ে অন্যদিকে ফালাই, কিন্তু তার সাথে আমি স্বাভাবিকভাবে কথা বলতেছি। তখন যাইতেছে 5-6 কিলোমিটার হয়তো দূরে নিয়ে গেছে, এটার বলে খুনাগাঁও, মানে এখানে হিন্দুদের শ্মশান থাকে, আর অনেক ক্ষেত গৃহস্থী ওখানে আছে, ওখানে নিয়ে গেছে। তখন দেখলাম বড় এক বাড়ি, লাইট জ্বলে, মানে কতক্ষণ দূরে গিয়ে একটা বাড়ি, 2টা বাড়ি এরকম মিলে, বড় একটা বাড়ি। আমি কই আল্লাহ ভরসা, যেটা হয় দৌড় দিন ওখানকে। ওই ছেলেটা যে মানে আমার ছুরি ধরছিল, ওই ছেলেটা আমার হাতে ধরি সিএনজিতেই নামছে, আমারে নিয়া নামার সিএনজি থেকে কেন নামছে তারা। তখন আমার খার বাড়িতে নিয়ে যাইতে ছিল। আচ্ছা, না কিন্তু আপনি তো বড় বাড়ি দেখেছেন, তখন তো সিএনজি চলতেছিল না, তখন বড় বাড়ির একটু আগে মানে গাড়িটা থামাইছে। আচ্ছা, ও আপনাকে হাত ধরে আছে গাড়িটা থামাই আর হাত ধরি আমার কিন্তু গাড়িতেই নামাইছে। তখন আমি বুদ্ধি করলাম যে আপনার জিনিসপত্র কোথায়, তখন সিএনজিতে আছে, শুধু আমার ভ্যানিটি ব্যাগটা আমার সাথে আছে, ভ্যানিটি ব্যাগটা রয়েছে। এখন ভাই আমি তো ঠিক আছে, আমি আপনার সাথে আমি আটতেছি, জুতাটা খুলি, জুতাটা আমার মানে ফাওটা চলে গেছে, জুতাটা খুলি। তখন আমি জুতাটা হাত লই, ভ্যানিটি ব্যাগ তো আছে, বড় বাড়ি দিকে গিয়ে দৌড়িয়ে গিয়ে বাড়িতে গিয়ে ঢুকলাম, জিতা হয় সবকিছু ফালাই চলে জিনিসপত্র দিয়া, আর ওদের ড্রাইভার আরো খারখার সাথে কথা বলতেছে তখনও আবার। আর ওই রাত্তনে কিন্তু আমি এই রাত্তনে আমি ফিসকার মতো নাই, ওর মোবাইলে একটা কল আসছে, আসাতে সে যখন মোবাইল বাইরে করতেছে, তখন এক হাত আমার আত্মা ছুটে গেছে, তখন কিন্তু আমি দিছি দৌড়। তখন আমার জুতা কোনো কিছু নাই, আমি দৌড় দিছি তাদের ঘরে। সেখানে দেখলাম আমার হিন্দু এক বাড়ি, কিন্তু ও কিন্তু ডিজিটাল সেন্টারে এক উদ্যোক্তা, এই যে বাড়িতে ঢুকছেন সেও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, কিন্তু তার বাড়ি যে এখানে বা এত ভিতরে একটা ইয়ের মধ্যে তার বাড়িটা আমি নিজেও জানতাম না। ঢুকেও কই দাদা, কই বোন তুমি, আমি কই গুন্ডা। হিন্দু বাড়ি বুঝলেন কিভাবে আপনি? দাদারে তো আমি আর ট্রেনিং করছি ডিসি অফিসে। ও, আগে থেকে চিনতেন ওনাকে? ওনাকে চিনতাম, মানে উদ্যোক্তা হলে আমরা ট্রেনিং করছি ডিসি অফিসে। আচ্ছা, ওই পোর্টালে ট্রেনিং করছি, যে জমির ফোর্সা ট্রেনিং করছি, এসএ ফোর্সা, আরএস ফোর্সা, ওগুলো অনেক ট্রেনিং করছি। আপনার কি ওয়েব পোর্টাল বানানো শেখানো হয়েছে? হ্যাঁ, ওয়েব পোর্টাল বানানো শেখানো, ওয়েব পেজও আমরা বানাইতে পারি। ও, এরপরে বিদেশের সাথে আমরা কিভাবে ইনকাম করবো সেটার উপরে আমরা ট্রেনিং দেওয়া হয়েছে সরকারে। এরপরে কিভাবে আমরা একটা ওয়েব পেজ তৈরি করবো সেটাও। এরপরে ওই যে কি আছে জানি, এসএ ফোর্সা, আরএস ফোর্সা, নামজারি, পাসপোর্টের আবেদন, এগুলো সব এখন আমরা করি।
এই যে প্রতিটা অসাধারণ। উপজেলা জেলা সবগুলোর ওয়েব পোর্টালের কাজ কিন্তু আমরা উদ্যোক্তার এই কাজ সম্পূর্ণ করেছি। ফাইনালি দিস ইজ কল ডিজিটাল বাংলাদেশ। ওকে, তারপরে কি হলো আপনার? ওই ওনার কাছে গেছেন, তারপর? দাদা পরে বললো আর কি যে দেখো এ সময় কিন্তু আমি বাড়িতে থাকি না, আহ, এ সময় আমি কোনোদিনও বাড়িতে থাকি না, আমি বাজারে থাকি, আমার বড় মেয়ের জ্বর উঠছে তো আমি ওষুধ নিয়ে আইছি। এরপরে তো দাদা বাড়িতে, তাদের 4টা ফ্যামিলি আছে, তার আরো 3 ভাই বিদেশে থাকে আর দাদা শুধু বাড়িতে থাকে। তখন উনি ভয় পাইছে, ফাইয়ার এলাকার মা সর্দার আর অনেকজনের ফোন দিছে। আমি খালি দাদারে কই দাদা আমার পিছনে গুন্ডা আছে, উনিও ভয় পাইছে, ফাইয়ার চতুর্দিকে ফোন লাগাইছে। তখন আমার আশেপাশে আরো, ওখানে কিন্তু আরো ডিজিটাল সেন্টার উদ্যোক্তা খোলা আছে, এরাও শুনছে। ওদের নাম আমি আর বলছি না। ওরা কিন্তু শুনে কয় একই হোক, আমাদের এই বোনের তো এরকম হওয়ার কথা না। ওরা কিন্তু যে যেখানে আছে দূরে আসছে, আসে হয়েছে ঠিক আছে। এরপরে এর মধ্যে তো আবার দাদার নাম্বার দিয়ে আমি ফোন দিছি। আমার নাম্বারে কিন্তু ব্যাটারি চার্জ নাই, আর ফোন দিতে পারি না। দাদার নাম্বার তুলে তুলে ফোন দিছি, আমার সাথে যত উদ্যোক্তা চেয়ারম্যান সবাইকে ফোন দিছি যে এইভাবে এবার গুন্ডারা আমার তাড়াইছে, আমি এই বাড়িতে আসি। তো ওরাও ওই সিএনজি কি করছে তখন? সিএনজির ওরা কিন্তু অত্যন্ত সাহসী। ওরা মনে করছে এ বাড়িতে কোনো পুরুষ নাই। ওরা গিয়ে আমি তো তাদের হিন্দু বাড়ি না মুসলিম বাড়ি সেদিকে কিন্তু আমি লক্ষ্য করি না। তাদের দরজার সামনে একটা টিন ছিল, টিনটি আমি যেমনি লাতি দিছি, আমার জান বাঁচাইতে হইব, লাতি দিয়ে গিয়ে তাদের ফাঁক করে গিয়ে আমি ঢুকে গেছি। সেখানে তারা মানে একটা লাঠি দিয়ে আঘাত করে আমার বাইর করে দেওয়ার লাই, গুন্ডারা পিছনে দিয়া। তারা জানে যে বাড়িতে নাই। আর যখন দেশে আশেপাশে সবাই লাঠি শুটা নিয়ে আসতেছে, তখন তারা কি করছে, আমার ফাইল আর ল্যাপটপ রাখিয়ে চলে গেছে, ওটা রেখে দিয়ে তারা দৌড় দিছে, চলে গেছে। তখন এটা নিয়ে আমাদের মৌলভীবাজারে এসপি স্যারের সাথে বা ডিসি স্যার মোটামুটি সবার সাথে কিছু পরিচয় ছিল। তখন আমার উদ্যোক্তা সবাই নিয়ে আর আমি বললাম, তখন তোমরা সবাই আমার একটু হেল্প করো। খেয়ে আমারে করছে। আর আমি তো সিসি ক্যামেরা ফুটেজও তার ড্রাইভারদের কিন্তু আমি চিনি না। ড্রাইভার এইটা কি দৌড়িয়া চোখ বাঁধে সবকিছু কিন্তু একটা মাফলার দিয়ে বাঁধা। আচ্ছা। আর এই পুরুষটা তো অন্ধকারের মধ্যে মুখটাও দেখতে পারছি না, গাড়ির নাম্বারও আমি জানি না। এখন আমি যে একটা মামলাও দিব, কিভাবে দিব? এখন এগুলো সব মানে তদন্ত করিয়া, তারপরে উদ্যোক্তা যে আশেপাশে আছিল একজন আইছে দৌড়িয়া আইয়ারি হয়, একটা ফাইল ফাইলাম পুকুর পারে, ওই বাড়ির পুকুর পারে একটা ফাইল পাইছি। ও আমার মেন সব সার্টিফিকেট, আমি কিছু লাই খান্দি না, আমি খান্দি আমার সব মেন সার্টিফিকেট, আপনার নিজের মেন সার্টিফিকেট? আমার নিজের সব মেন সার্টিফিকেট। তোর মধ্যে আমার বাড়িতে ক্যারি আমার মা বোন, এরপরে আমার ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ফাটাইছেন, আরো 3টা গাড়ি নিয়ে তারা আইছে। সব কিছুর মূলে তদন্ত করিয়া এসপি সার্জন আমার অনেক হেল্প করছেন। উনি কইছেন আও তোমার আমি সব ক্যামেরা দেখাই, দেখো ফুটেজও গিয়ে তারা চিনো কিনা। আমি কই আমি তো দেখছি না, তারপরে দেখি হয়তো কিছুটা চিনতে পারি। অনেকটা ফুটেজ দেখলাম, তাদেরকে পাইছি না। তোমারটা আমি আর কিভাবে হেল্প করতে পারি? আরও আশেপাশে অনেক দোকানের দেখলাম, ক্যামেরার ফুটেজগুলো দেখলাম। অনেক একদিন আমার সাথে মানে পুলিশ দিয়েছেন, ডিসি স্যারে দিয়ে বলছেন যে তুমি দেখো চিনতে পারো কিনা, আমি তাদের ওই যেখানে নিয়ে গেছিল ওই রাজনগরের স্ট্যান্ডের ওখানে গিয়ে আমি অনেক দিন মানে বুরকা লাগাই 14 বেশি গিয়ে খুঁজছি যেন ওকে ফাই কিনা, এভাবে আর পাইছি না। বর্তমানে আমি ডিজিটাল সেন্টার থেকে প্রতি মাসে 40 থেকে 45 হাজার টাকা ইনকাম করি। 40 থেকে 45? বলবেন কিভাবে? একশপ এটুয়াই একটা প্রোগ্রাম আছে, একশপ থেকেও আমি কিছু কাজ করি। একশপ প্রোগ্রামটা কি আসলে? একশপ ই-কমার্স। হ্যাঁ, ওখানে কি করেন আপনি? ই-কমার্স হচ্ছে তাদের ডেলিভারি পণ্য আছে না, ওগুলো যদি সেল দিতে পারি বা ইয়ে করতে পারি, তো ওখান থেকে কিছু কমিশন দেয়। তারপরে এখানে বেশি না করতে পারলেও আমি বর্তমানে মণিপুরি শাড়ি, ড্রেস আর সাফাতা অনলাইনে ই-কমার্সের মাধ্যমে কাজ করতেছি। এই এক সপ্তাহে করতেছি। এমনি অন্যান্য নিজের মতো করে করতেছি, উদ্যোক্তা গ্রুপ আছে না, এগুলোর সাথে মিলে করতেছি। আচ্ছা, ওই সিলেটের যেই লোকাল যেগুলো প্রোডাক্ট সেগুলো করতেছি। তাছাড়া ও যে 2018 সালে আমি একটা ট্রেনিং করছিলাম কক্সবাজারে, এটুয়াই একটা ট্রেনিং উদ্যোক্তাদের নিয়ে। সেখানে আমি কৃতি সন্তান হিসেবে নির্বাচিত হই, উদ্যোক্তার সফল নারী হিসেবে। আপনি জেলা প্রশাসক জনাব মীর নাহিদ হাসানের কাছ থেকে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার নিয়েছেন। এটা কত সালে? এইটা তো 2021 সালে। 2018 সালে যখন আমি দেশের উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি লাভ করি, তখনও তো আরো দিন দিন বাড়তে থাকে। দেশের উদ্যোক্তা আপনি সেরা স্বীকৃতি লাভ করেন, এটা কোথা থেকে, কারা দিল আপনাকে? এটুয়াই স্যার তারা দিয়েছে। এটুয়াই থেকেই দেওয়া হয়েছে? এটুয়াই থেকে দেওয়া হয়েছে। ওকে, তারপর এরপর থেকে তো আরো মানে এটুয়াইয়ের প্রতি আরো আন্তরিকতা বেশি,
ওরা কিন্তু আমাদের ফ্যাসিলিটি দিচ্ছে, হুম। ওরা কিন্তু আমাদের সফল নারী হিসেবে মানে সুযোগ করে দিয়েছে, কাজ করার সুযোগ দিয়েছে। হুম, হুম, যখন যেটা সমস্যা ওরা কিন্তু সমাধান দিচ্ছেন, হুম, তাহলে আমরা কেন কাজ করব না? হুম। মানে নিজেও বিক্রি করতেছেন নিজে নিজে বিক্রি নিজের করতেছি। প্রোডাক্ট, হ্যাঁ, তারপরে আপনি ডিজিটাল সেন্টারেও আপনি সার্ভিস দিচ্ছেন, সেখানেও আপনি একজন উদ্যোক্তা। উদ্যোক্তা। সেখান থেকে আপনার প্রতি মাসে প্রায় কাছাকাছি প্রায় 50,000 টাকার মতো থাকে, হুম হুম। প্লাস আপনার নিজের ব্যবসাটাও দাঁড়াচ্ছে। আপনি যে জয়িতা হলেন কত সালে? 2021 সালে এই আমি, তো গত বছর, জি গত বছরে আমি জয়িতা হয়েছি। মানে জেলা প্রশাসকের কাছ থেকে আপনি জি। শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার গ্রহণ করেন। অসাধারণ স্টোরি, অসাধারণ স্টোরি। এই যে সংসার জীবনটা হলো না বা ঝুলন্ত অবস্থায়, তোর মধ্যে আমার স্বামী কিন্তু লুকিয়ে লুকিয়ে একটা বিয়ে করছেন, ও উনি আরেকটা বিয়ে করে ফেলে। লুকিয়ে লুকিয়ে একটা বিয়ে করছেন, কিন্তু এর বিয়ের 1.5 মাস পরেই আমার স্বামী মানে ধরা পড়ে ক্যান্সার হয়ে গেছে। এটা লিভার ক্যান্সার, লিভার ক্যান্সার। উনি কি অবস্থায় আছেন এখন আপনার এই হাজবেন্ড? লিভার? আমার হাজবেন্ড মারা গেছেন 2019 সালে, ওহো, ফেব্রুয়ারি মাসে 2019 সালে মারা গেছেন। বাচ্চা আপনি ওনাকে সাপোর্টের ওই সময়টাতে ছিলেন? হ্যাঁ, আমি সাপোর্ট করেছি। আমাদের আমেরিকা আমাদের পরিচিত মানুষ আছে, কানাডা আছে, এমনকি আমরা কুলাউড়ে একটা সোসাইটি আছে, বিভিন্ন তহবিল থাকি ফান্ড থেকে আমি অনেক টাকা পয়সা নিয়ে আমার স্বামীর যে চিকিৎসা করানোর জন্য। এই দ্বিতীয় বিয়ে করার পরেও? দ্বিতীয় বিয়ে করার পরেও কিন্তু আমি এখনো চিন্তা করি যে আমার বাচ্চা যাতে ফিতিয়ারা না হয়, যাতে স্কুলে গেলে কোনো সময় অনেকে বলতো না যে তোর বাবা নাই, মানে এবার বললে তো আমার বাচ্চাটা কষ্ট পাইব। সেজন্য যেখানে ডিভোর্স থাক- আপনি দেননি? না, আমি ডিভোর্সও দিইনি। যেখানে থাক, যেভাবে থাক, আমার ছেলে তো বলতে পারবে আমার বাবা আছে। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, এখন তো আমার ছেলের বয়স বর্তমানে 7 বছর, ছেলে অনেক ও কিছু আসছে বুঝে। আপনার সাথে? হ্যাঁ, আমার সাথে আসছে। লেখাপড়া করাচ্ছেন? হ্যাঁ, লেখাপড়া আপনি করা। ডিগ্রি পাশ করেছেন? হ্যাঁ, আমি পাস করেছি, মাস্টার্স পড়তেছেন? পড়তেছি, এটাই আর কি। কি বললেন আপনার এক নাম তুলি? হ্যাঁ, এই তুলির গল্পটাকে যদি আমরা একটু বৈষয়িক আঙ্গিকে চিন্তা করি, তাহলে দেখবেন যে এই তুলি একটা শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে বা দাঁড়ালো, সেটা হচ্ছে একটা কাজ তার ব্যবস্থা হলো এবং সেখান থেকে তার পয়সা ইনকাম হলো। জীবনে যত প্রতিকূল অবস্থায় এসছে সব কিছুকেই সে মোকাবেলা করতে পেরেছে, কারণ তার আয় ছিল। এবং সে আয়ের জায়গাটি হচ্ছে A2I, মানে যেটাকে আমরা বলছি এখন অ্যাসপায়ার টু ইনোভেট। এবং অ্যাসপায়ার টু ইনোভেট বেসিক্যালি তথ্য মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন একটা প্রজেক্ট। তো সরকার এত কিছু করে ফেলেছে এবং এই যে গ্রামীণ মান উন্নয়নে, বিশেষ করে গ্রামের মানুষের জীবন মান উন্নয়নে তথ্যকে এতটা প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়া, এটা আমি আপনার অনুষ্ঠান, আমি নিজেও বলতেছি আমি জানতাম না, একদম ফ্র্যাঙ্কলি বলি। মানে আজকে আমি আপনার কাছ থেকে শুনলাম। এটা শুধু একজন নারীর জীবন পরিবর্তন করার গল্প কিন্তু না, এখানে হাজার লক্ষ মানুষের জীবন পরিবর্তন হচ্ছে। এটা একটা অসাধারণ গল্প, অসাধারণ গল্প। আমি এই পর্যন্ত 120 জন আমি কম্পিউটার ট্রেনিং দিয়েছি, প্রশিক্ষণ দিয়েছি। 120 জন? 120 জন আমার স্টুডেন্ট আছে। এদের মধ্যে অনেকে ই কমার্সের কাজ করছে অনলাইনে, আবার অনেকে আউটসোর্সিং করছে, অনেকে আবার দোকান দিছে, মানে অনেকেই মানে আমার এখান থেকে ট্রেনিং নিয়ে ওদের জীবিকা নির্বাহ করছে। এটা দেখে কিন্তু আমার মনের মধ্যে অনেক আনন্দ আসে। যে মানুষটা একবেলা খেতে পেত না, যে মানুষটা পরীক্ষার ফিস জোগাড় করতে পারতো না, সেটার জন্য তাকে বছরের পর বছর ড্রপ দিতে হলো, যে মানুষটা লেখাপড়া হওয়ার কথা না, যে সেই মানুষটা ডিগ্রি পাশ করে মাস্টার্স পড়তেছে, সেই মানুষটা একা একটা সন্তান নিয়ে পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করেছে, নিজ পরিবারের বিরুদ্ধে, স্বামীর পরিবারের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, কিন্তু মাথা নোয়ায়নি। এবং সেই মানুষটা এখন টিকে আছে, নিজের পায়ের ওপরে দাঁড়িয়ে নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারছে, আয় করতে পারছে, নিজের ভবিষ্যতে চিন্তা করতে পারছে, এবং একই সাথে হাজার নারী যাদের ভাগ্য ওনার মতো সেই ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছে। এবং জি, আরেকটি কথা বলবো, জি, শুধু তা না, আমার বাচ্চার কথা, মানে আমার ছেলের ভবিষ্যৎ চিন্তা করে আমি যেমন ডিপিএস সঞ্চয় করেছি, কিন্তু আমি বাসা করব, এভাবে আমি 400 মানে জায়গা কিনছি। ইনশাল্লাহ আমি অসাধারণ। ইদানিং আমি কাজটা শুরু করে দেব ইনশাআল্লাহ। আর আমার ব্যবসাতে মানে লাভবান হচ্ছি, আরো হব। এমনকি আমার ব্যবসাতে বেকার মেয়ে 6 থেকে 7 জন এখন পর্যন্ত আছে, কাজ করছে আপনার তারা? ছেলেরাও আছে 8-9 জনের মতো। একজন কিন্তু আমার সাথে আসছে এখানে। বিউটিফুল। তার মানে আপনি এখন কর্মসংস্থানের ব্যবস্থাও করতেছেন? কর্মসংস্থানের ব্যবস্থা করতেছি। এই গল্প আরো বড় হবে প্রিয় দর্শক এবং শ্রোতা, কারণ ডিজিটাল বাংলাদেশের যে সুফল সেটা পাওয়া শুরু হয়ে গেছে এবং এটা বড় হতেই থাকবে, পরিবর্তন আসতে থাকবে, এবং এই পরিবর্তনে আপনাকে নিজেকে সামিল করতে হবে। যে কারণেই ব্র্যান্ডিং বাংলাদেশ। এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন অ্যাসপায়ার টু ইনোভেট A2I প্রোগ্রামের
হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া এবং স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টসের ব্র্যান্ডিং বাংলাদেশ আমরা কোলাবোরেশন করে এই এপিসোডটা করেছি এবং এই পরিবর্তনটাকে আমরা সবার কাছে দেখাতে চাই, সব মানুষের কাছে উপস্থাপন করতে চাই। আমরা বিশ্বাস করি মাস কমিউনিটি, যেটা মানে একদম সাধারণ মানুষ যারা, গ্রাম পর্যায়ের মানুষ যারা, প্রান্তিক পর্যায়ের মানুষ যারা, যারা বিভিন্ন রকমের ডিফিকাল্টিজের মধ্যে দিয়ে যায়, তাদের ভাগ্যের পরিবর্তন হলে পুরো দেশটাই পরিবর্তন হয়ে যাবে। অনেক ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে খুব শীঘ্রই আরও একটি ব্র্যান্ডিং বাংলাদেশে। আসসালামু আলাইকুম।